কিরে সাউন্ড শুনতে পাচ্ছিস? ওয়েব অ্যাপে সাউন্ড শুনতে পাচ্ছিস? সবাই সাউন্ড শুনতে পাচ্ছিস? অল ওকে, ভেরি গুড। ওকে, সুন্দর। আশা করি আমরা সবাই পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছ। আমরা ক্লাস শুরু করব। অনেকদিন পর আপনার ক্লাস করছি। এতদিন তুই কোথায় ছিলি? পরীক্ষা ছিল? ওকে, ফাইন, ঠিক আছে। চলো আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহ বলে আমরা আলোচনা শুরু করি। রাত হয়ে গেছে, 10টা 30 বাজে। আবার 12টা পর্যন্ত সর্বোচ্চ আমি ক্লাস নিব, এক্স্যাক্টলি 11টা 50 পর্যন্ত। হ্যাঁ, 12টাও ক্রস করব না, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট ক্লাস। এই 1 ঘন্টা 10 মিনিটই যতটুকু পড়ানো যায় আমি ততটুকু পড়ানোর চেষ্টা করব। কয়টা বাজে? 10টা 38। তো 1 ঘন্টা 15 মিনিট ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা কি পড়বো আজকে? আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারটা আলোচনা করব এবং জীব প্রযুক্তি তোমার ব্রেনের ভিতরে ঢুকায় দিব। প্রিয় ভাই ও বোনেরা, একদম মূল, যেহেতু সময় কম, আমরা একদম ডিরেক্ট মূল আলোচনা শুরু করি। অল দ্য বেস্ট। ভিডিও নাই, ভিডিও ওয়েট আটকে যায়। ডাব্লু ইন চ্যাট, ডাব্লু বাকি আছে, ভিডিও নাই, রিজয়েন করো। কোথাও কোনো সমস্যা নেই, এভরিথিং ওকে, কোথাও কোনো সমস্যা নাই। আশা করি ফেসবুকে একটু সাউন্ড কম হয়, সেটা ফেসবুকে তোমরা কষ্ট করে একটু কানে ইয়ারফোন ইউজ করো, ফেসবুকে একটু কানে ইয়ারফোন ইউজ করো। আশা করি দ্যাট উইল সলভ দ্য প্রবলেম ইন ফেসবুক। কথা ক্লিয়ার? ওকে, তাহলে ফেসবুকে আর কোনো অসুবিধা হবে না। ভাইয়া জিন তত্ত্বের ক্লাসটা আমি রেকর্ড করেছি ভাইয়া, আপলোড হতে সময় লাগবে, একটু এডিট চলছে। রেকর্ডের মাঝখানে কিছু জায়গায় কেটে গিয়েছে বা কিছু জায়গায়, তো এটা এডিট হচ্ছে। তো ক্লাসটা আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার, এবং কালকের মধ্যেই একটা জিন তত্ত্বের যে অংশটুকু বাকি সেটা দিয়ে দেওয়ার, আর রেকর্ডের ক্লাসটাও কালকের মধ্যে দিয়ে দেওয়ার। আমি আজকে শুট করেছি, একটু আগে শুটই করছিলাম, কিন্তু কিছু ওই ছোট্ট ক্লাসের মধ্যে আমার কিছু ইস্যু হওয়ার কারণে ওই অংশগুলো কেটে কেটে বাদ দিতে হবে, না হলে ক্লাসটা পাঠিয়ে দিতাম। তো বিসমিল্লাহ বলে চলো শুরু করি। এইখান থেকে সবাই আগে জেনে নাও, এই চ্যাপ্টার তুমি যেই বোর্ডের হও তুমি প্রশ্ন পাবাই। এখান থেকে 100% প্রশ্ন আসবে, প্রশ্ন আসবেই প্রিয় ভাই ও বোনেরা, আমার প্রিয় ছোট্ট ভাই বোনেরা, এখান থেকে প্রশ্ন আসবে। এবং কোন প্রশ্নটা আসবে সেটাও আমি বলে দিচ্ছি, একদম 100% কমন। তুমি যদি বলো ভাই জীববিজ্ঞানের একটা প্রশ্ন কমন বলেন, এইটা 100% কমন আসবেই। এই চ্যাপ্টার থেকে ভাইয়া টপিক আছেই হলো 2টা, এই চ্যাপ্টার থেকে টপিক আছেই 2টা। একটা টপিকের নাম, এই চ্যাপ্টার থেকে টপিক আছেই 2টা, এই 2টার মধ্যে ঘুরে ফিরে আসবে। একটার নাম টিস্যু কালচার, আরেকটার নাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তোমার বোর্ডে এই 2টা থেকে একটা প্রশ্ন আসবেই। এখন তোমার বোর্ডে যদি 2024 সালের ভর্তি পরীক্ষায় টিস্যু কালচার থেকে চলে আসে, তাহলে 2025 সালে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আসবে। যদি 2024 সালে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আসে, তাহলে 2025 সালে টিস্যু কালচার থেকে প্রশ্ন আসবে। তুমি যেই বোর্ডের, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, রাজশাহী বোর্ড, তুমি যেই বোর্ডের হও না কেন, গত বছরের প্রশ্নটা একটু চেক করো, দেখো তো কোনটা আসছে, দেখো তো। ও তবে তোদের একটু খুব মজার বিষয়, 2024 তো অটো পাস। এই 2024 তো অটো পাস, ওদের তো বায়োলজি পরীক্ষাই হয়নি, ওরা তো এটা অটো পাস পেয়ে গেছে। ময়মনসিংহ বোর্ড এক্সামই হয় নাই। তাহলে ভাই, তাহলে আর তোর হাতে আর এই অপশনটা নাই। এটা তো ভুলেই গিয়েছিলাম আমি যে ওরা আন্দোলনের ফলে অটো পাস পেয়ে গেল। আচ্ছা, তো তার মানে তোমাকে 2টাই ভালো করে পড়তে হবে। একটা না একটা তোমার পরীক্ষায়, একটা না একটা পরীক্ষায় তোমার আসবেই। বোঝাতে পারলাম? হয় টিস্যু কালচার আসবে, না হলে রিকম্বিনেন্ট। আগের বড় ভাইরা তোমার একটু প্যারা বাড়াই দিয়ে গেল। যদি ওরা একটা তোমার বোর্ডে চলে আসতো,
যদি যদি একটা পরীক্ষায় চলে আসতো তাহলে তোমার একটা তুমি মনোযোগ দিয়ে পড়লেও হইতো, কিন্তু এখন ওই খেলা তো শেষ। এখন তোমার বোর্ডে যে কোনোটাই আসতে পারে। এই চ্যাপ্টার থেকে মূলত টপিক ঘুরে ফিরে দুইটা। তো আমরা চলো আলোচনা শুরু করে দেই। জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আমি খালি দাগাই দিব, তাকায় দেখো তো শব্দটার নাম কি? বায়োটেকনোলজি। জীব এবং প্রযুক্তি, অর্থাৎ জীবনের জন্য প্রযুক্তি এবং জীবনকে কাজে লাগানো হয় যেই প্রযুক্তিতে। দেখো তুমি এখন যে মোবাইলটা চালাচ্ছ এটা একটা প্রযুক্তি, তারপরে তুমি যে চ্যাট জিপিটি কে প্রশ্ন করে ফেলো এটা একটা প্রযুক্তি, রাইট? এই যে স্মার্ট বোর্ডটা এইটা একটা প্রযুক্তি। কিন্তু এই প্রযুক্তিগুলা সাথে জীবন এখানে কাজে লাগানো হয় নাই। এটার ভিতরে কোনো জীবন লুকায় নাই, তোমার মোবাইলটার ভিতরে কোনো জীবন লুকিয়ে নাই। কিন্তু আমরা যেই চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা মানুষের জীবন বা অন্যান্য প্রাণীর জীবনের সাথে জড়িত, গাছের জীবনের সাথে জড়িত। গাছটাকে আমরা কাজে লাগাবো প্রযুক্তিতে, কিভাবে কাজে লাগাবো সেইটাই পড়া। তো বায়োটেকনোলজির পড়ার সিস্টেম হবে এইটা, আমরা সেইটাই পড়তে যাচ্ছি। রিফাত মাউস ওকে। তো আমরা চলো তার আগে এই যে একটা টিস্যু কালচার একটা ডিএনএ রিকম্বিনেন্ট, এইটাই বারেবার প্রশ্ন আসছে, ঠিক আছে? তো আমরা যদি একটু খালি জেনে নেই যে কিভাবে প্রশ্ন আসছে, প্রশ্নটা কিভাবে আসছে এবং বই থেকে এমসিকিউ কি আসতে পারে সেইটা। আজকে আমরা টিস্যু কালচার পড়বো আগামী 1 ঘন্টায়, কালকে আমরা বাকিটা আলোচনা করব। এছাড়া এই দুইটা ছাড়া ধুনুফুনু দুই একটা টপিক আছে একদম শেষের দিকে, আর একটা ছোট্ট টপিক আছে সেটা হলো বোনাস টপিক। ধরো ওখান থেকে শর্ট নোট আসতে পারে, কিন্তু তোমার তো আসলে শর্ট নোট জাতীয় প্রশ্ন নাই, সেজন্য এখান থেকে প্রশ্ন আসা খুব কঠিন। তারপরও ওই যে 2 মার্কের হিসেবে খ নাম্বার অনুধাবনমূলক জিনোম সিকোয়েন্স থেকে প্রশ্ন আসতে পারে, রাইট? তো তুমি তাকায় দেখো, জীব প্রযুক্তি বায়োটেকনোলজি, এইখান থেকে এমসিকিউ আসবে। সবাই লাইনটা দাগায়। বায়োটেকনোলজি শব্দটা 1919 সালে প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী কার্ল এরেকি। এইটা তোমার এইচএসসি এমসিকিউ আসবে এই পুরা পেজ থেকে, আর একটা লাইনও প্রশ্ন আসবে না। কি আরাম! পেজ থেকে না, এই পুরো প্যারা থেকে আর কোনো প্রশ্ন আসবে না। এইখান থেকে এমসিকিউ আসবে জীব প্রযুক্তির পরিধি, 3টা শব্দ পরীক্ষায় এমসিকিউ আসবে। দেখো বায়োটেকনোলজিকে 3 ভাগে ভাগ করেছে, ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি। ব্লু বলতো আজ ব্লু হ্যায় ড্যাশ ড্যাশ ড্যাশ, আজ ব্লু হ্যায় ড্যাশ ড্যাশ ড্যাশ। কি হবে এই ড্যাশে? আজ ব্লু হ্যায় ড্যাশ ড্যাশ ড্যাশ, বলো। आज ब्लू है पानी 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 पानी। और ক্লিয়ার? তাহলে ব্লু মানেই পানি, পানি মানে সমুদ্রের পানি, জলীয়। তাহলে তাকায় দেখো জলের মধ্যে সমুদ্রের ভেতরে যে জীবগুলো আছে, ওই যে অক্টোপাস, ওই যে নীল তিমি, এদেরকে কিভাবে ভালো রাখা যায়, সমুদ্রের নিচে যে প্রবালগুলো আছে এদেরকে কিভাবে কাজে লাগানো যায়, সেইটার নামই হলো ব্লু বায়োটেকনোলজি। তাহলে ব্লু হ্যাঁ পানি, পানি দিয়ে আমরা এটা মনে রাখতে পারবো। আর গ্রিন মানেই সবুজ, সবুজ মানেই ফসলের মাঠ, তাহলে কৃষি ক্ষেত্রের সাথে সম্পর্কিত নাম হলো গ্রিন। আর তোমরা ডাক্তারদেরটার সাথে দেখবা অ্যাম্বুলেন্সের কালারটা থাকে সাদা, লেখা থাকে অ্যাম্বুলেন্স লাল কালারে, হাসপাতালের পর্দাগুলো সাদা, ওখানে লাল কালারে লেখা থাকে পুরুষ ওয়ার্ড। তাহলে লাল সাদা, এই যে লাল সাদা, রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি চিকিৎসা শাস্ত্রের সাথে জড়িত। তাহলে এখান থেকে এগুলো কেন আসবে? এগুলো থেকে এমসিকিউ আসবে ও ভাই বোনেরা, এগুলো থেকে এমসিকিউ আসবে। তাহলে জীব প্রযুক্তি কি? তোমার যদি অনেক সময় থাকে তোমার হাতে, তুমি এটা রিডিং পড়বা। এই পড়া পড়ে খুব একটা লাভ নাই। তোমার যদি অনেক সময় থাকে জীব প্রযুক্তির অবদান বা গুরুত্ব, তুমি এটা রিডিং পড়বা। এইটা তুমি যদি রিডিং নাও পড়ো, আমরা তো পুরো চ্যাপ্টারটা পড়ে যখন শেষ করব, জীব প্রযুক্তির প্রত্যেকটা জিনিস নিয়ে যখন আলোচনা করব, তখন অটোমেটিক তুমি এই সবগুলো গুরুত্ব লিখতে পারবা। প্রথমেই এই গুরুত্বগুলা পড়ার বা মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ ভেতরের পড়াটা যখন হয়ে যাবে তুমি গুরুত্ব নিজেই লিখতে পারবা। 10টা গুরুত্ব চোখ বন্ধ করে নিজেই লিখে ফেলতে পারবা। তো এটা পরে পড়লেও হবে, আমরা পুরো চ্যাপ্টারটা আগে শেষ করব। তাহলে এই চ্যাপ্টারের মূল পড়া 2টা আরো একবার মনে করাই দেই। একটা নাম টিস্যু কালচার আর একটা নাম রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আমাদের আজকের কাজ টিস্যু কালচার পড়া। তোমাদের কারো না কারো বোর্ডে টিস্যু কালচারটা প্রশ্ন আসবে, এটা সুন্দর করে লিখতে হবে, ছবি আঁকতে হবে। চলো সবাই একসাথে শুরু করে দেই।
চলো একসাথে শুরু করে দেই। উদ্ভিদের টিস্যু কালচার, লেটস স্টার্ট। উদ্ভিদের টিস্যু কালচার, ভাইয়া নামটা কি? টিস্যু কালচার। তো আমরা এটা পানির মতো সহজ জিনিস, প্রচন্ড সহজ, ওই ব্লু হে পানির মতোই সহজ, এতটাই সহজ। তো সবার আগে জানতে হবে ভাইয়া টিস্যু কি জিনিস। টিস্যু কালচার, এই যে টিস্যু কথাটা বলা হচ্ছে, এই টিস্যু এই জিনিসটা কি? তুমি আমি সবাই আমরা টিস্যু চিনি, আমার স্টুডিওতেও তো টিস্যু ছিল। যাই হোক, টিস্যু তো আমরা সবাই চিনি, তাই না? যেটা দিয়ে রেস্টুরেন্টে গেলে তুমি হাত খাবার পরে হাত মোছো, তারপর ওয়াশরুমে গেলে তুমি টিস্যু নাও, টিস্যু নিয়ে নিজেকে পরিষ্কার করো, সেইটা একরকম টিস্যু। ওগুলা বসুন্ধরা টিস্যু, যত রকম ইস্যু তত রকম টিস্যু। এইখানকার যে টিস্যু, এইটা দ্বারা কি বোঝায়? আমরা সবাই জানি যে উদ্ভিদের এইটা একটা কোষ, ধরো এটা একটা কোষ, অনেকগুলা কোষ যদি এরকম পাশাপাশি থাকে, সুব্রত এই ক্লাসটা নিয়েছে তাই না? অনেকগুলা কোষ যদি পাশাপাশি থাকে, তাদের কাজ যদি একই রকম হয়, তাদের জন্ম যদি একই জায়গা থেকে হয়, একই জায়গা থেকে জন্ম, একই রকম কাজ, সেই কোষগুচ্ছগুলাকে বলা হয় টিস্যু। সেই কোষগুচ্ছগুলাকে বলা হয় টিস্যু। এখন এখানে একটা খুব দারুণ ঘটনা আছে, খুব দারুণ একটা ঘটনা। কিরকম ঘটনা? বিজ্ঞানী, অতীতকালের মানুষ তো আর এত কিছু জানতো না। আগের মানুষ কি করতো? ধরো এটা একটা গাছ, এই গাছের এই যে ডাল, তুমি এই ডালটা কেটে মাটিতে লাগাই দিলা, ফলে সেখান থেকে গাছ হইতো, এটা অতীতকালের মানুষ জানতো। বা এই গাছের বীজ তুমি মাটিতে লাগাই দিলা, ওই বীজ থেকে আবার একটা গাছ হইতো। এটা কিন্তু কয়েক হাজার বছর ধরে, মানুষ কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে এটা জানে যে গাছের বীজ, ধান গাছের বীজ লাগাই দিলে ওখান থেকে ধান ফলবে, আবার আলুটা লাগাই দিলে ওখান থেকে আরেকটা আলুর গাছ হবে। কিন্তু গত 200 বছরে আমরা নতুন কিছু জানতে পারি, একদম নতুন কিছু, যে ডাল কেটে না, গাছের এমনকি পাথরকুচি পাতা তুমি মাটির নিচে গেড়ে দাও, ওই পাথরকুচি পাতা থেকে নতুন একটা গাছ তৈরি হবে। এগুলো তো আমরা জানি, বা মানুষ এগুলো গ্রস জানে, এগুলো তো গাছের বড় বড় অংশ। ডাল বা শিকড় থেকে নতুন একটা শিকড়টা লাগাই দিলে শিকড় থেকে একটা গাছ হতে পারে। এগুলো প্রাচীন ঘটনা। কিন্তু গত 100 বছরে যেটা নতুন আবিষ্কার, সেইটা হলো তুমি এই গাছের অল্প কয়েকটা কোষ তুমি বের করে নিলা, এই অল্প কয়েকটা কোষের নাম দিলে তুমি টিস্যু। এই কয়েকটা কোষ বা এই টিস্যু তুমি বের করে নিয়ে এটাকে তুমি ল্যাবের মধ্যে এই কয়েকটা মাত্র কোষ থেকে 1 2 3 4 5 6 7 8 এই 8টা কোষ থেকে এইরকম পুরা গাছটাকে তৈরি করলা। ল্যাবের মধ্যে এই 8টা কোষ থেকে তুমি হুবহু এই গাছটা আবার তৈরি করতে পারলা। এই যে টিস্যুগুলাকে নিয়ে তাদেরকে আরাম করে ভালোবেসে আদর যত্ন করে তুমি যে নতুন একটা গাছ তৈরি করলা, এই পদ্ধতিটার নাম টিস্যু কালচার। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে টিস্যু কালচার এমন একটা পদ্ধতি যেখানে আমরা গাছ থেকে গাছ তৈরি করব, কিন্তু ফলের মাধ্যমে না, বীজের মাধ্যমে না, ফুলের মাধ্যমে না, কাণ্ডের মাধ্যমে না। কিসের মাধ্যমে? উত্তরটা হলো টিস্যুর মাধ্যমে। সেই টিস্যুটাকে আমি খাওয়াবো, সেই টিস্যুটাকে আমি আদর করব, ভালোবাসা দিব, যত্ন করব। ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করা হয় সেইভাবে ছোট বাচ্চার মতো যত্ন করব, ফলে সেইটা আগের মতো একটা গাছে পরিণত হবে। এবং এটা কোথায় করব? ল্যাবের মধ্যে। পরবর্তীতে যখন একটা ডাগর গাছ হবে, পূর্ণাঙ্গ গাছ হবে, সেটাকে আমি জমিতে গেড়ে দিব। এই পদ্ধতিটার নাম হলো টিস্যু কালচার। সবাইকে টিস্যু কালচারের মূল কথাটা বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? ভাইয়া নোট করবা কিনা এতদিন পরে? হ্যাঁ করবা, অবশ্যই করবা। মেইন কথাটা তুমি যদি বুঝতে চাও তাহলে অবশ্যই নোট করবা। তাহলে টিস্যু কালচার, প্রিয় ভাই বোনেরা, কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে যেখানে আমরা টিস্যুকে কাজে লাগিয়ে মাতৃগাছের মতো বাচ্চা গাছ তৈরি করি, প্রিয় ভাই বোনেরা দেখো তো, এইটার নাম মাতৃগাছ, মাদার ট্রি, মাতৃগাছ। এই মাতৃগাছ থেকে আমরা বাচ্চা গাছ তৈরি করব, তাই না? ধরো অপত্য গাছ, এরা হলো বাচ্চা, তাহলে বাচ্চা গাছ তৈরি করলাম। এখন তোমাকে এখানে দুটো কথা জানতে হবে, সেটা হলো এই যে মাতৃগাছ যেখান থেকে আমরা টিস্যুটা নেই, সেই গাছটাকে বলা হয় মাতৃগাছ। তো বলেই, অনেক সময় বলে এক্স প্ল্যান্ট, এক্স প্ল্যান্ট।
তো এই এক্সপ্লান্ট কথাটা এই গাছের জন্যও বলা হয় যে যে গাছ থেকে তুমি টিস্যুটা নিবা, বা এই যে অংশটুকু নিলাম, এই যে টিস্যুটা নিলাম, এই টিস্যুটাকেও অনেক সময় এক্সপ্লান্ট বলে ডাকা হবে। এক্স মানে কি? এক্স কথাটার অর্থ এক্সট্রাক্টেড, ইংলিশ শব্দের ছোট্ট অংশ। এক্সট্রাক্টেড কথাটা লিখে নাও। এক্সট্রাক্টেড শব্দের অর্থ কি? এর অর্থ কেটে নেওয়া, কেটে নেওয়া, কেটে নেয়া। তাহলে একটা গাছের ছোট্ট একটা অংশ তুমি কেটে নিলা, কেটে নিয়ে সেটাকে ল্যাবের মধ্যে সেটাকে তুমি চাষবাস করলা, খাবার দাবার দিলা, সেটা একটা গাছে পরিণত হলো। ব্যাপারটা কি দারুণ! তুমি কি একটা জিনিস খেয়াল করছো এটা ব্যাপারটা কিরকম ভয়ঙ্কর? তোমার হাতের একটা কোষ নিয়ে নিল, নেওয়ার পর সেইটা থেকে তোমার মতো আরেকটা মানুষ তৈরি করা হলো। জিনিসটা কিন্তু তাই বলা হচ্ছে। জিনিসটাকে বুঝতে পারছো? তোমার কপালের ধরো কয়েকটা কোষ কেউ নিল, নিয়ে ল্যাবের মধ্যে তোমার মতো আরেকটা বাচ্চা তৈরি করলো, তোমার মতো আরেকটা মানুষ তৈরি করলো। ব্যাপারটা কিন্তু এরকম স্ক্যারি, ভয়ঙ্কর। জিনিসটাকে চিন্তা করছো? দেখতে পাচ্ছ যে তুমি ধরো তুমি ল্যাবরেটরিতে গেলা, ডাক্তার বলছে পরীক্ষা, রক্ত পরীক্ষা করতে হবে, তুমি রক্ত দিয়ে আসলা, রক্তের মধ্যে লাখ লাখ কোষ আছে, ওই একটা কোষ থেকে তোমার মতো একটা মানুষ তৈরি করলো। কি ভয়ঙ্কর! চিন্তা করেছো? তো সবচেয়ে যেটা আপাতত যেটা সুখের কথা এখন পর্যন্ত, যে উদ্ভিদের ক্ষেত্রে এইরকম টিস্যু কালচার করে যেই লেভেলের সফলতা পাওয়া গেছে, মানুষের ক্ষেত্রে এই একটা কোষ থেকে একটা মানুষ বানানো এখন পর্যন্ত একই রকম সফলতা পাওয়া যায় নাই। তবে পাওয়া যায় নাই বললে যে ভবিষ্যতে পাওয়া যাবে না, বা অলরেডি যে গোপনে গোপনে নিশ্চয়ই এরকম সফলতা পাওয়া গেছে, একদমই যে যায়নি ব্যাপারটা কিন্তু তা নাও হতে পারে। উদ্ভিদের জন্য যেটা সত্যি, অন্যান্য প্রাণীর জন্য সেটা সত্যি হওয়ার কি বড় সম্ভাবনা আছে। তো তুমি একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, দেখো এই উদ্ভিদের শরীরে কতগুলা কোষ আছে, ধরে নাও 10 কোটি, তুমি নিলা মাত্র 8টা কোষ। আমি বুঝানোর জন্য বললাম, কয়টা কোষ নিলে? 8টা। এই 8টা কোষ থেকে তুমি আরো 10 কোটি হুবহু একই রকম কোষ বানাইলা। চিন্তা করেছো কি ভয়ঙ্কর ব্যাপার? তার মানে কি? তার মানে এই 10 কোটি কোষের মধ্যে যা বলা আছে, নিশ্চয়ই এই 8টা কোষের মধ্যে একই রকম কথা বলা আছে। তার ফলেই তো এই 8টা কোষ আবার 10 কোটি কোষকে জন্ম দিতে পারলো। তার মানে উদ্ভিদের শরীরের প্রত্যেকটা কোষের ক্ষমতা আছে সব রকম কোষে পরিণত হওয়ার, অনেক রকম কোষে পরিণত হওয়ার। এই যে একটা কোষের অনেক ধরনের কোষে পরিণত হওয়ার ক্ষমতা, ধরো এইটা একটা কোষ, এই কোষ থেকে এরকম 4 রকমের কোষ তৈরি হলো। খেয়াল করো একটা উদ্ভিদে কত ধরনের কোষ থাকে। মূলের কোষ আলাদা, কাণ্ডের কোষ আলাদা, ভাজক টিস্যুর কোষ আলাদা, স্থায়ী টিস্যুর কোষ আলাদা, পাতার কোষ আলাদা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম, সঙ্গী কোষ, কত রকমের কোষ। চিন্তা করো, কিন্তু তুমি নিয়েছো মাত্র কয়টা কোষ? 8টা মাত্র কোষ, বা অল্প কিছু কোষ। এই কোষগুলা সব রকম কোষে পরিণত হচ্ছে। এই যে একটা কোষের বিভিন্ন রকম কোষে পরিণত হওয়ার ক্ষমতা, এই ক্ষমতাটার নাম টটিপোটেন্সি। এইটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে। পোটেন্সি মানে কি? পোটেন্সি মানে ক্ষমতা। কিসের ক্ষমতা? একসাথে অনেকগুলো কোষে পরিণত হওয়ার ক্ষমতা, বা পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা। এই ক্ষমতাটা প্রত্যেকটা কোষের থাকে। প্রতিটি কোষ, উদ্ভিদের প্রতিটি কোষের একটা পূর্ণাঙ্গ গাছ হয়ে ওঠার ক্ষমতা থাকে। এই ক্ষমতাটার নাম টোটিপোটেন্সি, অনেক সময় এটাকে বলে প্লুরিপোটেন্সি। এই ক্ষমতাটা আছে বলেই এই কোষটাকে তুমি যদি আদর দাও, ভালোবাসা দাও, স্নেহ করো, লালন পালন করো বাচ্চার মতো, ও তোমাকে একটা পূর্ণাঙ্গ গাছ উপহার দিতে পারবে। এইটাই টিস্যু কালচারের মূল কথা। তোমাকে যদি বলে উদ্ভিদের কোষের কোন গুণটাকে কাজে লাগিয়ে টিস্যু কালচার করা হয়, তোমার উত্তর হবে টটিপোটেন্সি। প্রিয় ভাই ও বোনেরা, তাকায় দেখো, এই যে দেখো আমেরিকান বিজ্ঞানী মর্গান,
তিনি সর্বপ্রথম বলেন উদ্ভিদের প্রত্যেকটা কোষেরই একটা পূর্ণ উদ্ভিদ কোষে পরিণত হওয়ার ক্ষমতা আছে। একটা পূর্ণ উদ্ভিদে একটা কোষ থেকে একটা পুরো গাছ তৈরি করার ক্ষমতা আছে। এই ক্ষমতাটার নামই হলো টটিপোটেন্সি। প্রিয় ভাই ও বোনেরা, এই জন্যই এই ক্ষমতাটাকে কাজে লাগায় আমরা একটা পূর্ণ উদ্ভিদ বানাই ফেলতে পারি। এবং দেখো পরের লাইনে কি বলেছে, যেহেতু এই প্রক্রিয়ায় ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়, ব্যবহার করে একটা পূর্ণ উদ্ভিদ তৈরি করা হয়, এই জন্য এইটাকে বলে মাইক্রো প্রোপাগেশন। শব্দটার দিকে তাকাও, মাইক্রো প্রোপাগেশন মানে কি? এটার মাইক্রো মানে কি? মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো কথার অর্থ ছোট, এটাও পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ এবং জ্ঞানমূলক। প্রোপাগেশন মানে কি? প্রোপাগেশন। প্রোপাগেশন মানে ছড়িয়ে পড়া। তো ছোট্ট একটা জিনিসকে তুমি ছড়িয়ে দিলা বা বড় করলা। মাইক্রো প্রোপাগেশন। তাহলে ভালো মতো তাকাই, টটিপোটেন্সি ক্ষমতাকে কাজে লাগিয়ে মাইক্রো প্রোপাগেশন করা হয়। এই মাইক্রো প্রোপাগেশনের অপর নামই টিস্যু কালচার। পরীক্ষায় তুমি টিস্যু কালচার কথাটাও পেতে পারো, মাইক্রো প্রোপাগেশন কথাটাও পেতে পারো। দুইটাই একই জিনিস। বুঝলাম কিনা? খেয়াল করো কি ফ্যান্টাস্টিক ক্ষমতা। এবং দেখো তাহলে উদ্ভিদের যে কোনো অঙ্গ থেকে, শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, ফুলের পাপড়ি থেকে তুমি সেগুলোকে জীবাণুমুক্ত করে, সেটাকে আদর দিয়ে, পুষ্টি দিয়ে, সেগুলোকে বড় করে একটা পূর্ণাঙ্গ, এই যে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করাকেই বলা হয় টিস্যু কালচার। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি ছবিটার দিকে তাকাই, তুমি যদি ছবিটার দিকে তাকাও, দেখো তো এই উদ্ভিদটার মতোই হুবহু আরেকটা উদ্ভিদ আমি তৈরি করলাম। তার মানে কি? কপি করলাম, মানে ক্লোন করলাম। এই জন্য টিস্যু কালচারকে অনেক সময় তাকায় দেখো, এটাকে ক্লোনিং প্রযুক্তিও বলা হয়। তাহলে টিস্যু কালচারের কয়টা নাম বললাম। এই ক্লোন করার সময় মায়ের কাছ থেকে যতটুকু অংশ তুমি আলাদা করে নাও, সেই অংশটুকুকে এক্সপ্লান্ট বলা হয়। ছবির দিকে দেখো, আমি মার্ক করে দিলাম, অলরেডি পড়াই ফেলছি। টিস্যু কালচারের ফলে যে বাচ্চাটা জন্ম হবে সেটাকে বলা হবে অনুচারা। এমসিকিউ আসবে, তোমাকে লিখতে হবে এই পদ্ধতিটা আবিষ্কার কে করেন? জার্মান বিজ্ঞানী গটলিয়েব। এমসিকিউ আসবে, জার্মান বিজ্ঞানী নামটা, টিস্যু কালচার পদ্ধতির জনক গটলিয়েব হাবারল্যান্ড। হাবারল্যান্ড নামটা শুনে হাবার মনে হতে পারে, হাবা, বাট হ্যাবারল্যান্ড। দেখো হ্যাবারল্যান্ড এরকমই বোধহয় বানানটা, টিডি বা ডিটি, হ্যাবারল্যান্ড। ঠিক আছে, তিনি টিস্যু কালচারের জনক, তিনি এটা উদ্ভাবন করেন। খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো প্রত্যেকটাই এমসিকিউ আসতে পারে, রিটেনের জন্য তোমাকে লিখতে হবে। আরেকটা লাইন তাকায় দেখো, এটাকে বলে ইন ভিট্রো কালচার। শব্দটার দিকে তাকাও। টিস্যু কালচার পদ্ধতির কয়টা নাম? 1 টিস্যু কালচার, 2 মাইক্রো প্রোপাগেশন, 3 ইন ভিট্রো কালচার। ইন ভিট্রো, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ভিট্রো কথাটা ভবিষ্যতের অনেক জায়গায় পাবা। আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি ইন ভিট্রো। ভিট্রো মানে ভিট্রিয়াস মানে কাঁচ। ইন ভিট্রো কালচার, এটা তো পরীক্ষাগারে করা হয়, ল্যাবের মধ্যে করা হয়। সেই জন্য যেহেতু ল্যাবের মধ্যে করা হয়, কাচের পাত্রে করা হয়, এটার অপর নাম ইন ভিট্রো কালচার। দেখি তোমরা কি কেউ জানো টেস্ট টিউব বেবি? টেস্ট টিউব বেবির অপর নাম কি বলতো? টেস্ট টিউব বেবি বা এই প্রক্রিয়াটার অপর নাম কি? কার কার জানা আছে? টেস্ট টিউব বেবি, ভেরি গুড। যেই পদ্ধতিতে গর্ভধারণ করা হয় এটার নাম IVF। একই জিনিস, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, টেস্ট টিউব বেবি বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সো এই যে ইন ভিট্রো মানে কি? কাচের ভেতরে তুমি, কাচের ভেতর। ইন ভিট্রো কথাটার অর্থ কাচের
কাচের ভেতর। ডান? ওকে ফাইন। তাহলে প্রিয় ভাই বোনেরা এখান থেকে এই প্রশ্নগুলো আসবে। দেখো ইন ভিট্রো মানে কাচের ভেতর বা কোষের বাইরে। কাচের ভেতর মানে কি? কোষের বাইরে। ইন ভিভো মানে কোষের ভেতর। ওকে রাইট। তাহলে এই তো আমরা টিস্যু কালচার। এখন এই কালচার পদ্ধতিটা তুমি শিখলেই তোমার পুরা জিনিসটা হয়ে যাবে। পানির মতো সহজ বিষয়। এই ছবিটা খুবই ইজি। এই ছবিটা একটা ক্লাস 2 এর বাচ্চাও বুঝতে পারবে। তোমরা তো ক্লাস 12 এর বাচ্চা। ক্লাস 2 এর বাচ্চাকেও যদি বুঝাই বলি ও বুঝতে পারবে। 3 মিনিট লাগবে পুরো জিনিসটা পড়তে। দেখো কত সহজ। দেখো এই যে টবে লাগানো গাছ, মাতৃ উদ্ভিদ, সেখান থেকে আমরা কয়েকটা টিস্যু, দেখো তো এই টিস্যুটাকে কেটে নিলাম। টিস্যুটাকে আমরা কি বলবো? এক্সপ্ল্যান্ট। তাহলে এক্সপ্ল্যান্ট টুকুকে আমরা আলাদা করে নিলাম। এরপরে এই প্ল্যান্টটাকে একটা জায়গায় বসাবো, কাচের ভিতরে বসাবো। দেখো তো কাচটা কি সুন্দর। এই কাচটাকে আমরা বলবো মিডিয়াম। আমরা এটাকে কি বলবো? মিডিয়াম। মিডিয়াম নিয়ে আমরা অনেক পড়ালেখা করব। মিডিয়াম নিয়ে সামনে পড়বো। তাহলে আমাদের একটা মিডিয়াম লাগবে, মিডিয়াম। এই মিডিয়ামটার অপর নাম কালচার মিডিয়াম। তুমি কি করলা? কালচার মিডিয়ামে টিস্যুটাকে বসাইলা। তো কালচার মিডিয়াম নিয়ে একটা স্লাইড পুরাটা পড়তে হবে, আমি পড়াবো। তার আগে মেইন কথাটা দেখো। মিডিয়ামে তুমি এটাকে বসাইলা, সবাই মন দিয়ে তাকাও, ভালো মতো তাকাও। ছোট্ট একটা টিস্যু, মিডিয়ামের মধ্যে খাবার দেওয়া আছে, পুষ্টি দেওয়া আছে, এমন তাপমাত্রা, এমন আলোতে রাখা হয়েছে টিস্যুটা যাতে ভালো মতো বেঁচে থাকতে পারে। তাকায় দেখো কয়েকদিন পর ওই টিস্যুটা এইরকম বৃদ্ধি পেল। তোমার বইয়ের ছবির দিকে তাকাও, ছোট্ট একটা ফুলের মতো থেকে ওটা বড় একটা এলাকা তৈরি করলো। এটাকে বলা হয় ক্যালাস। এটাকে বলা হয় ক্যালাস তৈরি। তাহলে টিস্যু থেকে কয়েকদিন পর কি তৈরি হলো? ক্যালাস তৈরি হলো। কিভাবে? কারণ মিডিয়ামের মধ্যে অনেক খাবার দাবার দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো ভাই ক্যালাস মানে কি? ক্যালাস শব্দের অর্থ, তোমরা তোমাদের পায়ে কখনো দেখেছো যে পায়ে ছোট ছোট অনেক সময় গুটি গুটি হয়? আমাদের এলাকাতে বলে মাস কাটা। আমি জানি না তোমরা এটা জানো কিনা। এটাকে মেডিকেল সায়েন্সে বলে ক্যালাস বা কর্ন, যেটার কোনো আগা মাথা থাকে না। ক্যালাস শব্দটার আরেকভাবে তুমি চিন্তা করতে পারো। ইংলিশ ক্যালাস মানে কি বলো? ইংলিশে ক্যালাস মানে কি বলো? ইংলিশে ক্যালাস মানে কি? না না, ক্যালাস মানে ঝগড়া না। ক্যালাস মানে ঝগড়া না, উদাসীন। ভেরি গুড। ইংলিশে ক্যালাস মানে হলো উদাসীন। তাহলে ইংলিশে ক্যালাস মানে উদাসীন। তাহলে উদাসীন বলতে এমন কিছু, ধরো যেমন এইটা একটা গাছ, তুমি এই গাছটার বলতে পারবা এটা হলো মূল, এটা হলো কাণ্ড, এটা হলো পাতা, এটা তুমি বলতে পারবা। কিন্তু আমি তোমাকে যদি বলি এইটাও একটা গাছ, এটাও একটা গাছ, কিন্তু এই গাছটার তুমি কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা আলাদা করতে পারবা না। অর্থাৎ ক্যালাস এমন একটা টিস্যু খণ্ড যেটার মাথা কোনটা, পেট কোনটা, বুক কোনটা, হাত কোনটা, পা কোনটা আলাদা করা যায় না। মূল, কাণ্ড, পাতা আলাদা করা যায় না। সহজ বাংলায় ইচ্ছা মতো কোষগুলো ইচ্ছা মতো বাড়তে থাকে। প্রথম দিকে তুমি যখন টিস্যু কালচারের কোষগুলোকে একটা জায়গায় রাখলা, ওদেরকে খাওয়াইলা পড়াইলা, ওই কোষগুলো ইচ্ছা মতো বড় হতে থাকে। ওদের কোনো সুনির্দিষ্ট আকৃতি থাকে না। এই যে সুনির্দিষ্ট আকৃতি থাকে না, অনির্দিষ্ট অনির্দিষ্ট কোষ, এই অনির্দিষ্ট আকৃতির কোষগুলাকেই, কোষ গুচ্ছকেই বলে, অনির্দিষ্ট আকৃতির কোষ গুচ্ছকে বলে ক্যালাস। আরো পড়াবো ক্যালাস সম্পর্কে, আরো জানবা, বা যখন বাকি বইয়ের মধ্যে যে লাইনটা লেখা আছে সেটা যখন বলবো তখন ক্যালাস সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবা। তাহলে ক্যালাস মানে ইচ্ছা মতো কোষগুলো ইচ্ছা মতো তৈরি হচ্ছে। আচ্ছা ফাইন। তারপরে ছবির দিকে তাকাও, ক্যালাস থেকে এরপর নিচের দিকে ছোট ছোট শিকড় তৈরি হলো, তখন তুমি সেটাকে বলবো ছোট্ট চারা। যখন ক্যালাসের মধ্যে শিকড় তৈরি হবে তখন সেটাকে তুমি বলবা ছোট্ট চারা। এইবার যখন ছোট চারা তৈরি হবে, তুমি এতদিন ওইটাকে ওই ঘরের মধ্যেই রাখছিলা, ওই টেস্ট টিউবের মধ্যেই রাখছিলা, এবার তুমি একটা অন্য টেস্ট টিউবে নিয়ে যাও মূল সৃষ্টির জন্য, অন্য চারায়, যাতে আসল মূল তৈরি হয়।
এখানে ছোট ছোট মূলের মতো যখন তৈরি হওয়া শুরু হবে, তখন মেইন মূল তৈরি করার জন্য তুমি আরেকটা টেস্ট টিউবে নিবা। সেখানে আস্তে আস্তে শিকড় তৈরি হবে, মূল শিকড় তৈরি হবে। যখন মূল শিকড় তৈরি হয়ে গেল, তুমি সেটাকে টবে লাগাই নিলা, এবং আলটিমেটলি মূল গাছের মতো। তাকায় দেখো, এই যে এই গাছটার ভার্সন একটা তুমি পেয়ে গেলা। মাঝখানে কি করতে হলো? শুধুমাত্র ওখান থেকে নিয়ে তুমি এইভাবে ওটাকে পানির মধ্যে, ক্যালাস মিডিয়ামের মধ্যে দিলা, আলটিমেটলি সেখান থেকে এই পদ্ধতি। রাইট? কথা কি ক্লিয়ার? দেখো, এটা কোনো বিষয়ই না, এটা কোনো ইস্যুই না। ধরো আমি একটা গাছ, আমার কাছ থেকে তুমি একটু চামড়া ছিঁড়ে নিলা, এই চামড়াটা তুমি একটা টেস্ট টিউবের মধ্যে রাখলা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন পরে সেখানে যখন আস্তে আস্তে চারার মতো তৈরি হওয়া শুরু হলো, সেটাকে আরেকটা টেস্ট টিউবে নিলা, ওখানে 7 দিন থেকে 10 দিন রাখলা, ওখান থেকে যখন গাছের মতো হলো সেটাকে তুমি টবে লাগাইলা, টব থেকে পরবর্তীতে প্রকৃতিতে আবার লাগাইলা। এইটার নামই টিস্যু কালচার। তো ভাই, এত সহজ প্রক্রিয়া, এইটা পরীক্ষায় তাহলে কেন আসবে? এটা তো এতই যদি সহজ হয়, এটা আসবে কারণ এই প্রক্রিয়াটা তুমি ধাপে ধাপে লিখতে পারছো কিনা এইটা জানার জন্য। এটা আসলে একদমই ক্লাস 2 এর বাচ্চাও বুঝতে পারবে। তো চলো তো দেখি তুমি ধাপে ধাপে লিখতে পারো কিনা সেইটা। টিস্যু কালচার পদ্ধতির ধাপ সমূহ, প্রিয় ভাই ও বোনেরা, এইটাই পরীক্ষায় আসবে। টিস্যু কালচার পদ্ধতির ধাপ এবং এটার ব্যবহার। গ নাম্বার অপশনে তোমার পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে। গয়ে আসবে ধাপ, ঘয়ে আসবে ব্যবহার। তো যেহেতু গ নাম্বারে 3 মার্কের জন্য তোমার ধাপ আসবে, তো 3 মার্কের তুমি 1 মার্ক পুরোপুরি পেয়ে যাবা তুমি যদি এই ছবিটা আঁকো। এই ছবিটা তোমার কি মনে হয় এটা আঁকা কোনো খুব কঠিন কাজ? ভাই তাকায় দেখো, ছবিতে তোমাকে যে কাজটা করতে হবে, সবার আগে ঠিক করে নিতে হবে মোট ছবি কয়টা। 1 2 3 4 5 6 7 8, মোট ছবি 8টা। 8টার মধ্যে প্রথম ছবিটা এবং শেষ ছবিটা গাছ, সপ্তম ছবিটাও টবে লাগানো গাছ, প্রথম ছবিটা এবং শেষ ছবিটাও কিন্তু একই রকম গাছ, গাছ গাছ গাছ। তাহলে 3টা ছবিতে গাছ, আর 5টা ছবিতে হুবহু একই রকমের 5টা টেস্ট টিউব। এটা আগে তুমি ঠিক করে নিলা। এরপরে তুমি ভিতরের দিকে তাকাও, প্রথমটাতে তুমি অল্প টিস্যু দিলা, তারপর এটাকে ক্যালাস বানাই দিলা, ছোট্ট চারা বানাইলা, একটু বড় চারা বানাইলা, এরপর শিকড়ওয়ালা চারা বানাই দিলা। এই 5টা ধাপ তুমি যদি মনের মধ্যে রাখতে পারো, তোমার এখান থেকে 1.5 মার্ক কনফার্ম। তুমি এই ছবিটা দাও, ছবিটা দিলেই 1.5 মার্ক, ছবিটা দিলেই 1.5 মার্ক তোমার কনফার্ম হয়ে যাবে, 1.5 কনফার্ম। বাকি 1.5 মার্ক পাওয়ার জন্য তোমাকে হেডলাইন লিখতে হবে, ভেতরে 3টা করে লাইন লিখতে হবে। উপরে হেডলাইন লিখবা, 3টা করে লাইন লিখবা। ভাই হেডলাইন কি? এখানে ছবিতে যা আছে এখানেও তাই। 1 নাম্বার কাজ কি হবে? তাকায় দেখো, মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। আমি তো এই কথাটাই বললাম, উদ্ভিদটাকে অনেক সময় এক্সপ্লান্ট বলে। মূলত এক্সপ্লান্ট হলো উদ্ভিদের ওই অংশটা, মূলত ওটাকেই এক্সপ্লান্ট বলে। এক্সপ্লান্ট হলো উদ্ভিদের ওই অংশটা যেটা টিস্যু কালচার পদ্ধতির জন্য কেটে নেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ। এখন কোন জায়গাগুলো, উদ্ভিদের কোন জায়গাগুলোকে কাজে লাগানো হয়? শীর্ষ মুকুল, পার্শ্ব মুকুল, এইগুলা এক্সপ্লান্ট হিসাবে অধিক ব্যবহৃত হয়। তোমরা বলবা ভাই এই যে কথাগুলো বলছে, ভাই আমরা তো এগুলা বুঝি না, শীর্ষ মুকুল কি, পার্শ্ব মুকুল কি, এগুলো আমরা বুঝি না, কারণ আমাদেরকে বোটানি আসলে এইভাবে আমাদের কখনোই পড়া লাগে না। বোঝাতে পারলাম? আমি জাস্ট একটা ছবি দেখাই তাহলেই বুঝে যাবে যে শীর্ষ মুকুল কি, পার্শ্ব মুকুল কি। এত ব্যাপারটা বাংলা না লিখলে শীর্ষ মুকুলটা তো আসছে না। ওয়েট, কে যেন প্রশ্ন করলো যে ভাইয়া শীর্ষ মুকুল কি জিনিস? তো ওর জন্যই মূলত শীর্ষ মুকুলটাকে দেখাই দিচ্ছি। কক্ষ মুকুল কি? কে যেন প্রশ্ন করেছে যে ভাই শীর্ষ মুকুল কি, কক্ষ মুকুল কি, ওর জন্য আমি ছবি দেখাই দিচ্ছি। শেখ সামি তুমি প্রশ্ন করেছো তাই তো? ওকে, তো
এই ছবিটা দিয়ে সুন্দর বুঝতে পারবা। তাকায় দেখো, এইটা একটা ফুলের ডাল, তাকায় দেখো, একদম মাথার কুড়ি, কুড়ি বলে না, দুটি পাতা একটি কুড়ি, এই কুড়িটার নাম শীর্ষমুকুল। শীর্ষমুকুল, এই কুড়িটার নাম শীর্ষমুকুল। কক্ষমুকুল, শীর্ষমুকুল, কক্ষমুকুল এইগুলা ওই গাছের সাইড। হ্যাঁ, রুম বার্ড। তো আমি তোমাকে রুম বার্ডের ছবি দেখাচ্ছি। গাছের যে জায়গা থেকে ফুল হওয়া শুরু হয়, গাছের যে জায়গা থেকে ফুল হওয়া শুরু হয়, যেখান থেকে ফুল ফোটা শুরু হয়, ওই টিস্যুগুলা সাধারণত জীবাণুমুক্ত থাকে। ওইগুলাকে তুমি যদি ব্যবহার করো তাহলে তোমার প্রক্রিয়াটা হওয়ার সম্ভাবনা অনেক ভালো থাকে। শীর্ষমুকুল, কক্ষমুকুল এই জিনিসগুলা দ্বারা এইটাই বোঝানো হয়। এই যে তাকায় দেখো, বিউটিফুল, কি সুন্দর। ঠিক আছে, এই যে এখান থেকে তুমি যদি টিস্যু নাও, এই জায়গা থেকে তুমি যদি টিস্যু নাও, তাহলে ওই টিস্যুটা কাজে লাগার সম্ভাবনা খুব বেশি থাকে। তাহলে দেখো, এইটাই বলেছে যে এক্সপ্লান্ট হিসাবে তুমি কোনটা নির্বাচন করবা। এক্সপ্লান্ট হিসাবে তুমি এটা নির্বাচন করলা। এরপর তুমি তাকায় দেখো, এই জিনিসগুলো কেন হয়, কারণ নিরোগ এবং উৎকৃষ্ট হয়। এক্সপ্লান্ট তাকেই নির্বাচন করা হবে যে সুস্থ হবে, নিরোগ, রোগাক্রান্ত হবে না, উৎকৃষ্ট বৈশিষ্ট্যের হবে। ওই জায়গাটা ঠিক করলাম। তাহলে 1 নাম্বার পয়েন্ট, ভিতরে 3টা লাইন লিখবা। আমি প্রথমে এক্সপ্লান্ট নির্বাচন করব। এক্সপ্লান্ট হবে উদ্ভিদের সেই জায়গাটা যেটাকে আমি টিস্যু কালচারের জন্য ব্যবহার করব, সেইটা সাধারণত শীর্ষমুকুল বা পার্শ্বমুকুল থেকে নেওয়া হয়। সেটা হতে হবে সুস্থ, নিরোগ এবং উৎকৃষ্ট বৈশিষ্ট্য। এই 3টা লাইন তুমি ভিতরে লিখে দিবা। এরপর কি করবা, দেখো মিডিয়ামে স্থানান্তর। তার আগে দেখো, এই যে মিডিয়াম শব্দটিতে কালচার মিডিয়াম, তো স্থানান্তর করার আগে তোমাকে তো কালচার মিডিয়ামটা তৈরি করতে হবে। তুমি বলতে পারো, ভাই কালচার মিডিয়াম জিনিসটা কি? আমি তোমাকে ছবি দেখাচ্ছি, ছবি দেখলে পুরাপুরি বুঝতে পারবা কালচার মিডিয়াম দেখতে কেমন। তোমার দেখতে ভালোই লাগবে। সবাই তাকায় দেখো, এটা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করা হয়। এইটা হলো একটা কালচার মিডিয়াম, কি সুন্দর। এই দেখো, কালচার মিডিয়াম ইন মাইক্রোবায়োলজি, এই ছবিটা কি সুন্দর। তাকায় দেখো, একটা টেস্ট টিউব, এটা একটা, এই জিনিসটাকে বলে পেট্রি ডিশ। এটার নাম পেট্রি ডিশ। এটা একটা ডিশ, এই ডিশটার নাম পেট্রি ডিশ। এইটার মধ্যে দেখো কি সুন্দর হলুদ, কি সুন্দর লাল, কি সুন্দর সবুজ, কি সুন্দর খয়েরি, কি সুন্দর হানি কালার। এগুলো কি ভাইয়া? এর মধ্যে নানা রকম উপাদান আছে। এর মধ্যে ঔষধ আছে, এর মধ্যে পানি আছে, এর মধ্যে খাবার আছে যাতে ব্যাকটেরিয়াটা খেয়ে বেঁচে থাকতে পারে। এর মধ্যে এইটা একটা জেলির মতো, দেখতে মনে হচ্ছে না জেলির মতো? এটা যাতে জেলির মতো হয়, এর মধ্যে স্পেশাল একটা জিনিস দেয় যেটা নাম অ্যাগার। অ্যাগার দিলে পুরা জিনিসটা জমে থকথকে জেলির মতো হয়ে যায়। তাহলে এইটা হলো কালচার মিডিয়া। এই কালচার মিডিয়াটা আমরা ডাক্তাররা ব্যবহার করি, কিন্তু উদ্ভিদের জন্য যেই কালচার মিডিয়া সেইটা আরেকটু আলাদা। সেটা ছবি দেখাচ্ছি, সেইটার ছবি দেখাচ্ছি। সেইটার ছবি দেখো কি সুন্দর। এই যে দেখো, এই যে কালচার মিডিয়াম, বইয়ের ছবিটাই দেখো কি সুন্দর। দেখো এই যে পানি, পানির মধ্যে একটা গাছের প্রথমে আমরা কোষ দিয়েছিলাম, কি সুন্দর দেখতে পাচ্ছ। দিস ইজ বিউটিফুল। এইটা একটা কালচার মিডিয়াম। সুন্দর না? ওয়াও না? বলো তো ওয়াও কি না, বলো তো। ওয়াও ওয়াও, কি সুন্দর। ভাইয়া বাসায় কিভাবে করব আমি তোমাকে শিখাই দিব, যদি আমি নিজের জীবনে কখনো করিনি, কারণ আমি তো বোটানিস্ট না, আমি তো ডাক্তার। আমি আমাদের গুলা করেছি, যেটা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি আমরা,
গাছ নিয়ে তো আমরা কখনো কাজ করিনি। কি সুন্দর, আরো তোমাকে দেখাচ্ছি, দেখো এটা কিতনা হাসিন, কতটাই না সুন্দর, দেখতে পাচ্ছ? দেখো এইটা একটা কালচার মিডিয়াম। তো ভাইয়া এই কালচার মিডিয়ামে কি কি থাকে, বইয়ের পড়াগুলো আমরা এই জায়গায় লিখবো। এখন এই কালচার মিডিয়ামে দুই রকম উপাদান থাকে। একটা উপাদান হলো মুখ্য উপাদান, যেটা থাকতেই হবে, যেটা না থাকলে কালচার মিডিয়ামটা হবেই না। আর থাকে গৌণ উপাদান। গৌণ উপাদান মানে যেটা কালচার মিডিয়ামটাকে আরেকটু ভালো রাখতে সাহায্য করে। তো আমি তোমাকে আগেই বলেছি এটার মধ্যে খাবার থাকে, যেমন ধরো ফ্রুক্টোজ, গ্লুকোজ, এগুলো খাবার, না হলে কোষটা কি খেয়ে বেঁচে থাকবে। 2, ভিটামিন থাকে, উদ্ভিদের জন্য ভিটামিন থাকে। এটাকে শক্ত বানানোর জন্য যেই পদার্থটা থাকে তার নাম কি, অ্যাগার, এইগুলা থাকে। সো এই জিনিসগুলা দিয়ে তুমি কালচার মিডিয়াম তৈরি করো। অনেক রকমের কালচার মিডিয়াম হয়, এইটা আরো কত রকমের হয়। এই যে দেখো টেস্ট টিউবে তুমিও তৈরি করতে পারবা। তুমি ভাইয়া কালচার মিডিয়াম কিভাবে তৈরি করে, তোমার বাড়ি যদি ময়মনসিংহে হয় তাহলে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে যেতে পারো, বা ঢাকার মধ্যে তুমি কৃষি ভার্সিটি গুলাতে গেলে তুমি এরকম কালচার মিডিয়ামের মাধ্যমে টিস্যু কালচার দেখতে পাবা। তাহলে আশা করি কালচার মিডিয়াম সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। অনেক রকম হতে পারে, সবগুলো যে দেখতে একই রকম হবে। যে বইয়ের ছবিটা আমাদের এইরকম, দেখতে পাচ্ছ আমাদের বইয়ের ছবিটা, শুরুতে দেখো শুধুমাত্র কোষ দেওয়া ছিল, তারপরে দেখো ওখান থেকে কতগুলো গাছ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ চোখের সামনে তোমার ফলাফল, তাই না? অনেক রকম হতে পারে কালচার মিডিয়াম। তাকে দেখো সাইজটা এখানকার বিষয় না, বিষয়টা হলো ভেতরে পদার্থটা কেমন, সেইটা দিয়ে কালচার মিডিয়ামটা তুমি তৈরি করতে পারবা। তাহলে তাকায় দেখো কালচার মিডিয়াম কিভাবে তৈরি করা হয়। মুখ্য উপাদান এবং গৌণ উপাদান, ভিটামিন, সুক্রোজ, হরমোন। শব্দটার দিকে দেখো, ফাইটো হরমোন, মানুষের হরমোনের নাম তো হরমোন, উদ্ভিদের হরমোনের নাম ফাইটো হরমোন। ফাইটো কথাটার অর্থ উদ্ভিদ, ফাইটো হরমোন কথাটার মানেই হলো উদ্ভিদের হরমোন। তারপরে কালচার মিডিয়ামটাকে একটু জমাট বাঁধানোর জন্য, থকথকে করার জন্য অ্যাগার ব্যবহৃত হয়। যে লাইনটা পরীক্ষায় আসবে অ্যাগার, আমি তোমাকে লিখে দিলাম, ঠিক আছে? এই তো কালচার মিডিয়াম। ধরো যেই কালচার মিডিয়ামে শুধুমাত্র মুখ্য উপাদানগুলো থাকে, অন্য কোনো উপাদান থাকে না, সেটাকে বলে বেজাল মিডিয়াম। আর এই বেজাল মিডিয়ামের সাথে আমরা অনেক কিছু মিশাই। তোমাকে শুরুটা আমি ছবি দেখিয়েছিলাম, তোমার যদি মনে থাকে যে কালচার মিডিয়ামে আমি তোমাকে শুরুতে বেশ কিছু ছবি দেখিয়েছিলাম। এইখানে প্রত্যেকটাই স্পেশাল মিডিয়াম, প্রত্যেকটাই স্পেশাল। ধরো এই সাদাটা হলো বেজাল মিডিয়াম, এটার সাথে তুমি একটু হলুদ কিছু একটা মিশাইলা স্পেশাল কোনো কিছু করার জন্য, তাহলে এটা একটা স্পেশাল মিডিয়াম হয়ে গেল। লাল কোনো কিছু একটা মিশাইলা, এরকম একটা স্পেশাল হয়ে গেল। এর মধ্যে ধরো এইটা সাদাটা বেজাল মিডিয়াম, যেটা জাস্ট এখানে বেসিক কাজ করার জন্য যে কালচার মিডিয়াম। তো এক একটা কাজ করার জন্য এক এক রকমের কালচার মিডিয়াম। এই মিডিয়ামের পিএইচ কত হবে পরীক্ষায় আসবে, 5.5 থেকে 5.8। তাহলে তোমার কাজ হবে তুমি কালচার মিডিয়াম তৈরি করবা। বাজারে কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, কারণ আমি কখনো এইটার জন্য করিনি। আর বাকি কালচার মিডিয়ামগুলো সাধারণত ল্যাবেই তৈরি করা হয়। অ্যাগার কিনে আনা হয়, ভিটামিন কিনে আনা হয়, সুক্রোজ কিনে আনা হয়, এই জিনিসপত্রগুলো কিনে আনা হয় এবং সবগুলোকে একসাথে মিশালে একটা কালচার মিডিয়াম তৈরি হয়। কথাটা কি বুঝতে পেরেছি? ওকে, সুন্দর। এরপর ভাইয়া তুমি এত কিছু করবা, এই জিনিসগুলো খুব সেনসিটিভ, এই পুরা জিনিসগুলো খুব সেনসিটিভ। এর ভিতরে যদি জীবাণু থাকে তাহলে এই গাছটা জন্মাবে, কিন্তু গাছটা শুরু থেকেই 12টা বেজে যাবে। বোঝাতে পারলাম? তো সেই জন্য জীবাণু মুক্ত করা হয়, যাতে একটা সুস্থ উদ্ভিদ তুমি পাও। জীবাণু মুক্ত করার জন্য সবাই ভালো মতো তাকাও, খুবই গুরুত্বপূর্ণ। এইটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত মানে অত্যন্ত। কিভাবে জীবাণু মুক্ত করা হয়, খুবই গুরুত্বপূর্ণ শব্দটা। এই মেশিনের মধ্যে এটাকে ঢুকানো হয়, এই মেশিনটার মধ্যে ঢুকানো হয়। মেশিনটার দিকে তাকাও ও ভাই বোনেরা, মেশিনটার দিকে তাকাও। এটা একটা ওভেনের মতো মেশিন। ওভেন, তোমাদের প্রত্যেকের বাসায় ওভেন আছে। এটা একটা ওভেনের মতো মেশিন বা এইরকম একটা মেশিন। এটা তুমি হাসপাতালে গেলে দেখতে পাবা, একইভাবে ল্যাবগুলোতে গেলেও দেখতে পাবা। এই মেশিনটার নাম অটোক্লেভ। শব্দটা সবাই লিখে ফেলো, কমেন্ট করো। কি নাম? অটোক্লেভ মেশিন। প্রিয় ভাই ও বোনেরা, এই জায়গায় দেখো একটা মিটার লাগানো আছে, মিটার। এই মিটারে দুইটা জিনিস দেখা যায়, একটা হলো কত চাপ দেওয়া আছে এবং কত তাপমাত্রা।
এই মিটারে দুইটা জিনিস তুমি খেয়াল করবা, এই অটোক্লেভ যন্ত্রে এই মুহূর্তে কতটুকু চাপ দেওয়া, কতটুকু তাপমাত্রা দেওয়া, এবং বাইরে থেকে তুমি টাইম ঠিক করবা যে কতক্ষণ তুমি রাখবা। তাহলে সবাই লিখছো অটোক্লেভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। কালচার মিডিয়ামকে জীবাণুমুক্ত করার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? উত্তরটা হলো অটোক্লেভ যন্ত্র। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। এখন ভাইয়া এই অটোক্লেভ যন্ত্রে এক একটা জিনিসের জন্য এক এক রকম সময়, এক একটা জিনিসের জন্য এক এক রকম চাপ, এক একটা জিনিসের জন্য এক এক রকম তাপমাত্রা তোমরা দেখেছো? আচ্ছা, তোমরা তো জানো যে ডাক্তাররা আমরা অপারেশন করি, তাই না? তুমি দেখবা ঢাকা মেডিকেলে প্রত্যেক দিন অপারেশন হচ্ছে, প্রত্যেক দিন। ধরো মিনিমাম ঢাকা মেডিকেল কলেজে মিনিমাম সব ডিপার্টমেন্ট মিলায় মিনিমাম 500 অপারেশন হয় প্রত্যেক দিন, মিনিমাম 500 অপারেশন হয়। তোমার কি মনে হয় এই প্রত্যেকটা অপারেশনের জন্য কাঁচি, ছুরি এগুলো আলাদা? 500টার জন্য আলাদা? এই 500টার জন্য ধরো 10 সেট কাঁচি ছুরি আছে পুরো ঢাকা মেডিকেল কলেজে, পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেক দিন ব্যবহৃত হচ্ছে, প্রত্যেক দিন। কিভাবে এগুলাকে আমরা জীবাণুমুক্ত করি? আজকে অপারেশন হওয়ার পর এই কাঁচি এবং ছুরিগুলাকে এই যন্ত্রের মধ্যে ঢুকায় দেওয়া হয় অটোক্লেভ। তারপর এই রকম 30 মিনিট রেখে দেওয়া হয়। ধরো 121 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয়, 15 অ্যাটমসফিয়ার চাপ দেওয়া হয়। দেওয়ার পর ওর ভিতরে থাকা সকল জীবাণু মরে যায়। যদি পানি দিয়ে ধোয়া হতো, যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতো, তাহলে যতগুলো রোগীর অপারেশন হতো প্রত্যেকটা রোগী থ্যাংক ইউ সো মাচ হয়ে যেত অপারেশনে 7 দিনের মধ্যে। সবডি মরে ভূত। বাংলাদেশের জনসংখ্যা আজকে আর 20 কোটি হতো না, বাংলাদেশের জনসংখ্যা হতো 5 কোটি। যেই চিকিৎসা করতো, অপারেশন করতো, সেই মরে যেত জীবাণুর ইনফেকশনে। এই যন্ত্রটা একটা লাইফ সেভিং যন্ত্র, বিশাল আবিষ্কার। তুমি জীবাণুযুক্ত যন্ত্র এটার ভিতরে দিবা, জীবাণুগুলাকে একদম জ্বলন্ত জাহান্নামে পৌঁছায় দিবে এই যন্ত্রটা। ফ্যান্টাস্টিক যন্ত্র, অনেক রকম দেখতে। হাসপাতালে যন্ত্রগুলা এইরকম বড়গুলা হয়, দেখো এই যে ট্রে, হাসপাতাল যন্ত্রগুলো এরকম বড় ট্রের মধ্যে করে জীবাণুগুলাকে ছুরি কাঁচিগুলোকে ঢুকানো হয় যাতে সব ময়লাকে একসাথে পরিষ্কার করা যায়। বুঝতে পারলাম? আর যেগুলো ল্যাবে, টিস্যু কালচারের জন্য ল্যাবে, সেইগুলাকে এরকম ছোট ছোট ওভেনের মতো, এটা অটোক্লেভ, এটার ভিতরে ঢুকায় দেয়। তাহলে কালচার মিডিয়ামকে অটোক্লেভে কতক্ষণের জন্য ঢুকাইতে হবে? দেখো লেখা আছে 20 মিনিট সময়ের জন্য। কতটুকু চাপ দিতে হবে? 15 পাউন্ড। কতটুকু তাপমাত্রা দিতে হবে? 121 ডিগ্রি। এই যে 3টা লাইন, এই 3টা লাইন তোমার পুরো অ্যাডমিশন জার্নি, তোমার পুরো একাডেমিক জার্নি সবসময় মনে রাখতে হবে। 3টা কথা। কালচার মিডিয়াম কতটুকু তাপমাত্রায় জীবাণুমুক্ত হবে? 121 ডিগ্রি। কালচার মিডিয়ামে কতটুকু চাপ দিতে হবে? 15 পাউন্ড চাপ। 15 অ্যাটমসফিয়ার না, কিন্তু 15 পাউন্ড। কতক্ষণ সময় রাখতে হবে? 20 মিনিট। 3টা কথা সবাই লিখবা, সবাই লিখো। এটাকে বলে নির্বীজকরণ। নির্বীজকরণ মানে কি? জীবাণুমুক্তকরণ। খুবই ইম্পর্টেন্ট। আরেকটা লাইনও পরীক্ষায় আসতে পারে। কালচার মিডিয়ামকে স্টেরিলাইজেশন করতে বা স্টেরিলাইজ করতে কতটুকু তাপমাত্রা, কতটুকু চাপ লাগে? দিস ইজ দ্য তাপমাত্রা, দিস ইজ দ্য চাপ। খুবই ইম্পর্টেন্ট বাবারে বাবা, বাকি জীবন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে এই তো ভাইয়া, আমরা আশা করি শিখে গেলাম ভাই। ওকে, সুন্দর। এখন এই তাপমাত্রায় এক্সপ্লান্টটাকে একজন বলছে ভাই এক্সপ্লান্ট তো মরে যায়। এক্সপ্লান্টটাকে এই যে দেখো, এক্সপ্লান্টটাকে তোমার অ্যালকোহল দিয়ে মিশায়, অ্যালকোহলের সাথে ভিজায়, এরকম করা হয় যাতে ওটা পুড়ে না যায়, এক্সপ্লান্ট যাতে পুড়ে না যায়, সেজন্য ওটাকে অ্যালকোহলের সাথে মিশিয়ে। তাহলে তুমি দুইটা জিনিসকেই কি করবা? জীবাণুমুক্ত করবা। এক্সপ্লান্টটাকেও জীবাণুমুক্ত করবা, কালচার মিডিয়ামটাকেও জীবাণুমুক্ত করবা। জীবাণুমুক্ত করে ওদের মধ্যে ভালোবাসা স্থাপন করে দিবা। এক্সপ্লান্টটাকে তুমি কালচার মিডিয়ামে বসাই দিলা, বসাই দেওয়ার পর ভাই ওদেরকে কত তাপমাত্রায় রাখতে হবে, কত আলোতে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ওই মিডিয়ামটাকে 17 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা
70 থেকে 75% আর্দ্রতা এবং 1000 থেকে 3000 লাক্স বা 3000 থেকে 5000 লাক্স আলো দিতে হবে। আলো, তুমি বলবো ভাই এই লাক্স কি সৌন্দর্যের রহস্য, জয়া আহসানের সৌন্দর্যের রহস্য লাক্স? না, এই লাক্স মানে কতটুকু পাওয়ারের আলো, আলোর তীব্রতা, কতটুকু লাক্স আলো দিব আমরা, 3000 থেকে 5000 বা 1000 থেকে 3000, এবং তাপমাত্রা কতটুকু, আপেক্ষিক আর্দ্রতা। এটা এমসিকিউ আসবে, পরীক্ষার হলে লিখতে হবে। তুমি মেলা কিছু লিখলা, এই 6টা কথা লিখলা না, তাহলে এই 6টা সংখ্যা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিয় ভাই ও বোনেরা, 1000 থেকে 3000 লাক্স, 70 থেকে 75% আর্দ্রতা, 17 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা। এই যে 3টা কথা, এই 6টা কথাই আসলে এই চ্যাপ্টারের, বা এইটা তুমি জানো কিনা, তুমি যদি এইটা খুব ভালো করে উল্লেখ করে দাও, জেল পেন দিয়ে লিখে দাও, তোমাকে স্যার 3-এ 3 মার্ক দিয়ে দিবে। ছবিটা আঁকবা, হেডলাইন গুলা লিখবা, এই 6টা কথা লিখে দিবা যে আমি কালচার মিডিয়ামটাকে এত তাপমাত্রায় অটোক্লেভের মাধ্যমে জীবাণুমুক্ত করব, তারপর কালচার মিডিয়াম এবং এক্সপ্ল্যান্টকে সুখে শান্তিতে এইরকম তাপমাত্রা, এরকম আর্দ্রতা এবং এরকম আলোর মধ্যে রেখে দিব। তুমি যদি এইটুকু ওদেরকে জানাতে পারো, তোমার স্যারের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারো যে তুমি এগুলো জানো, ও ভাই বোনেরা বিশ্বাস করো এখানে ফুল মার্ক, একদম ফুল মার্ক। সবার কাছে কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুঝতে পেরেছি। জেল পেন ইউজ করা যাবে। হুজুর 26 জুন কিয়ামতের দিন, কি বললি এটা? 26 জুন আমাদের কিয়ামতের দিন? আরে ভাই, কি শুধু কমপ্লেক্স সিরিজের বই পড়লে হবে? 100-তে 100 কমপ্লেক্স সিরিজের বই পড়লেই হবে, 100% কমপ্লেক্স সিরিজের বই পড়লেই হবে, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। 100-এ 100। আমার ক্লাসটা করার পর কমপ্লেক্স সিরিজ একবার রিডিং দিবি। ভাই তাকায় দেখো, তুমি এভাবে রেখে দিলা, এক্সপ্লান্টটাকে রেখে দিলা, রেখে দেওয়ার পর কয়েকদিন যাওয়ার পর দেখো অবয়বহীন, অবয়বহীন মানে নির্দিষ্ট আকার আকৃতি নাই, অবিন্যস্ত টিস্যুগুচ্ছ তৈরি হয়, তার নাম ক্যালাস। পরীক্ষায় এই লাইনটাই আসবে, ক্যালাস কাকে বলে? তুমি বলবা এক্সপ্লান্টকে মিডিয়ামে স্থাপন করার পর, আলো এবং তাপ দেওয়ার পর কিছুদিন পর অবয়বহীন অবিন্যস্ত টিস্যুগুচ্ছ যে তৈরি হবে সেটার নাম ক্যালাস। পরবর্তীতে এই ক্যালাস থেকে ছোট ছোট অনেকগুলো মুকুল তৈরি হবে। মুকুল মানে ছোট ছোট কুঁড়ি, পাতার মতো তৈরি হবে ক্যালাস থেকে, 2 পাশ থেকে। যখন মুকুল তৈরি হবে তারপর সেটাতে মূল হইলে সেটাকে টবে লাগাবা, টব থেকে মাঠে লাগাবা। এই শেষের পয়েন্টগুলা দুধ ভাত পয়েন্ট, এগুলো রিডিং করলেই পারবা। এইগুলা পড়ার জন্য তুমি ক্লাস 12-এ আসনি। শেষের পয়েন্টগুলা দুধ ভাত পয়েন্ট। মেইন পয়েন্ট কোনটা? মেইন পয়েন্ট 5, মেইন পয়েন্ট 3, মেইন পয়েন্ট 2, মেইন পয়েন্ট 1। যে 1, 2, 3 এবং 5 নম্বর পয়েন্ট ঠিক মতো লিখে দিবে, এই ছবিটা এঁকে দিবে, সে টিস্যু কালচার কেমনে তৈরি করা যায় সে পুরোপুরি উত্তর করতে পারবে। তোমরা আমাকে বলো, পুরাটা কি ব্রেনের মধ্যে আমি ঢুকাই দিতে পেরেছি কিনা? এই বিষয়ে আর কারো কোনো কিছু জানার আছে কিনা? তোমাকেই বলছি, তুমি আমাকে বলো কোন জিনিসটা বোঝনি, প্রশ্ন করো আমাকে। কোন জিনিসটা বোঝনি আমাকে প্রশ্ন করো। এমসিকিউ এর জন্য যতটুকু পড়ালাম এর বাইরে টিস্যু কালচার থেকে দুনিয়ার একটা এমসিকিউ আসবে না। এই দুনিয়ার একটা এমসিকিউ আসবে না। আমি সকল এমসিকিউ ডান করে ফেললাম। টিস্যু কালচারের ধাপ পড়া শেষ, টিস্যু কালচারের এমসিকিউ পড়া শেষ। এই সুরটা ধরতে পারলাম না, সরি, সুরটা ধরতে পারলাম না। আগের এগার কি দাদা? এগার হলো, এগার কি? এগার একটা জাস্ট তুমি বাজার থেকে কিনতে পারবা। তুমি যদি আজকেই কিনতে চাও, আজকে এত রাতে হয়তো এগার কিনতে পারবা না, কিন্তু এগার তুমি এই ধরনের ঔষধের দোকানে কিনতে পারবা। এগার, এই যে এগার এরকম একটা সাবস্টেন্স, এগার এরকম একটা সাবস্টেন্স বা এইরকম একটা সাবস্টেন্স। এইটা তুমি যদি পানির মধ্যে মিশাও, পানিটা অনেকটা থকথকে জেলির মতো হয়ে যাবে। পানিটা অনেকটা থকথকে জেলির মতো হয়। যে কোনো কিছুকে শক্ত বানার জন্য এই যে এগার পাউডার কিনতে পাওয়া যায়। তাকায় দেখো কি সুন্দর,
কোনো কিছুকে তুমি জেলির মতো থকথকে বানাতে চাও, বাজার থেকে এগার এগার কিনতে পাওয়া যায়। এটা একটা পদার্থের নাম। এই পদার্থটার নাম আমরা প্রতিনিয়ত শুনি না, কারণ এটা শুধু ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়, শুধু ল্যাবরেটরিতে ব্যবহৃত হয়। সুন্দর, এটা খাওয়া যায়। ওরে ভাইরে, এটা কেন খাবি তুই? খাওয়া যায়, অবশ্যই খাওয়া যায়। পৃথিবীতে কোন জিনিসটা আছে খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যায়। খেলে তুই মরে যেতে পারিস, এই আর কি। খাওয়া তো যাই, এমন কিছু আছে যেটা খাওয়া যায় না বলতো? তুই তো মুখ দিয়ে যে কোনো কিছু গিলে ফেলতে পারবি। তাহলে ডান, 3 নম্বর প্রশ্নটা আমরা শেষ করে ফেললাম। এইবার 4 নম্বর প্রশ্ন। প্রিয় ভাই ও বোনেরা, এরপর প্রশ্ন করবে, এটাই আজকের দিনে লাস্ট পড়া, 15 মিনিটে এই অংশটুকু পড়াবো। টিস্যু কালচার পদ্ধতির ভূমিকা, গুরুত্ব। বাপরে বাপ ভাই, এই প্রশ্নটা শুরু আছে কিন্তু শেষ নাই। এই প্রশ্নটার শুরু আছে কিন্তু শেষ নাই। তুমি তাকায় দেখো, টিস্যু কালচার পদ্ধতির গুরুত্ব, 15টা পয়েন্ট। ও ভাই বোনেরা, টিস্যু কালচার পদ্ধতির সুবিধা অসুবিধা, এইটাই তোমার ঘ নাম্বারে আসবে। ঠিক আছে, এইটাই তোমার ঘ নাম্বারে আসবে। কিরকম প্রশ্ন আসবে? টিস্যু কালচার পদ্ধতির ব্যবহার। ওকে, প্রশ্নটা এরকম করবে। আমি একটা প্রশ্ন বলতেছি, প্রশ্নটা হলো কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে, কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে, এটার গুরুত্ব বর্ণনা করো। প্রশ্ন করবে এরকম, টিস্যু কালচারের গুরুত্ব। টিস্যু কালচার কেন কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে? টিস্যু কালচারের সুবিধাগুলো কি? এই সবকিছু তোমার ঘ নাম্বারে আলাদা করে প্রশ্ন আকারে আসবে। সবগুলোর উত্তর একই। এই পেজটা 15টা পয়েন্ট। বাপরে বাপ, বললাম তো এই প্রশ্নটা শুরু আছে কিন্তু শেষ নাই। তো ভাই এবং বোনেরা, আমি তোমাদেরকে হেডলাইন গুলো বলে দিব, ভেতরের মেইন কথাগুলো বলে দিব। তুমি পরীক্ষায় যতটুকু বলবো ততটুকুই লিখবা। হ্যাঁ, আমি যতটুকু বলবো তুমি পরীক্ষায় ততটুকু লিখবা। তার মানে বাস হো গেয়া। ইনভিভো এতগুলা কিভাবে লিখবো? এতগুলা জাস্ট কিভাবে লিখবা আমি বলে দিচ্ছি। এতগুলা তুমি লিখবা হেডলাইন, ভেতরে একটা করে লাইন। তাহলে কয়টা হেডলাইন হবে? 15টা হেডলাইন। ভেতরে কয়টা লাইন হবে? 15টা লাইন। সব মিলায় 30টা লাইন লিখবা। 4 মার্কের জন্য, এর চেয়ে বেশি কিছুর সুযোগ নাই। টিস্যু কালচারের কি কি গুরুত্ব? তো ভাই চলো গুরুত্বটা শুরু করা যাক, যেহেতু পরীক্ষায় আসবে, কিচ্ছু করার নাই। তো চলো শুরু করি বিসমিল্লাহ বলে। হেডলাইনের দিকে তাকাও। হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রোপাগেশন, এটা কি ব্যাখ্যা করা দরকার আছে? মায়ের মতো হুবহু একই রকম কোষ, রিডিং পড়লেই বুঝতে পারবা। ধরো তোমার বাবা একটা জায়গায়, রাজশাহী গেলেন, চাঁপাইনবাবগঞ্জ। ধরো তোমার বাবা একজন আম চাষি, তোমার বাবা একজন আম চাষি। তিনি চাঁপাইনবাবগঞ্জ না, তিনি তার বাসা চাঁপাইনবাবগঞ্জ। তিনি গেলেন থাইল্যান্ড ঘুরতে। থাইল্যান্ডে গিয়ে একটা আম প্রচন্ড তার ভালো লেগে গেল। তিনি সেই আমের গাছটা খুঁজে বের করলেন। এখন চারপাশ খুঁজেও তিনি সেই গাছটা কোনো চারা খুঁজে পেলেন না। তিনি কি করলেন? ওই গাছ থেকে একটু টিস্যু নিয়ে আসলেন। টিস্যু নিয়ে এসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিলেন। বললেন যে ভাই, আমাকে এই গাছটা চারা তৈরি করে দেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার বাবাকে এই গাছের চারা তৈরি করে দিল। খেয়াল করো, তিনি কিন্তু জাস্ট গাছের একটু চামড়া তুলে নিয়ে আসলেন বা একটু টিস্যু ছিঁড়ে নিয়ে আসলেন। সেইটা থেকে থাইল্যান্ডের ফসল তুমি বাংলাদেশে বসে ফলাতে পারবা। এবং বাংলাদেশে তোমার বাসায় চাঁপাইনবাবগঞ্জে থাইল্যান্ডের মতো ওই আমটাকে তুমি বসে বসে ঘরে বসে খাইতে পারবা। এইটার নামই হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন। বুঝাতে পারলাম? এটা করা সম্ভব টিস্যু কালচারের মাধ্যমে, কিন্তু এভাবে তো আর করা হয় না। বা তোমার বাবা গেল কৃষি বিশ্ববিদ্যালয়ে, বা তুমিই গেলা, তোমার বাবার কথা বাদ দাও, তুমিই গেলা যে আমি এটা টিস্যু কালচার করব, এভাবে তো করা হয় না। সাধারণত কোনগুলার করা হয়? যে সকল উদ্ভিদের বীজ উৎপাদন সম্ভব হয় না, বীজ নাই, তার মানে বীজ দিয়ে তুমি চাষ করতে পারবে না। যেমন কি সাগর কলা,
থুজা, এদের এই উদ্ভিদগুলার বংশ বিস্তারের জন্য তুমি চাইলেই টিস্যু কালচারের মাধ্যমে চারা গাছ উৎপাদন এবং বিস্তার করতে পারো। তুমি টিস্যু কালচারের মাধ্যমে একটা সাগরকলা, ভালো সাগরকলার জাত 1 লক্ষ চারা গাছ তৈরি করলা, সে 1 লক্ষ চারা গাছ সারা বাংলাদেশে লাগাই দিলা। এই কথাটাই বলা হয়েছে, রিডিং পড়লেই বুঝতে পারবা। এই একটা লাইন লিখবা, যে সকল উদ্ভিদের বীজ তৈরি করা যায় না, আমরা টিস্যু কালচারের মাধ্যমে তাদের 1 লক্ষ চারা তৈরি করলাম, সারা দেশে ছড়াই দিলাম। এই তো ভাইয়া। তারপরে তাকাও রোগমুক্ত উদ্ভিদ তৈরি। রোগমুক্ত, ধরো তোমার খেতে যে আলুটা আছে, সেই আলুতে বারবার, ওই জাতের আলুতে বারবার তোমার জীবাণু ধরছে। তো তুমি যেটা করলা, ওই আলু থেকে বেশ টিস্যু কালচার করলা, টিস্যু কালচার করে কিছু চারা তৈরি করলা যারা কিনা রোগমুক্ত। ধরো তুমি বারবার এমন আলু লাগাচ্ছ যেই বীজের মধ্যেই জীবাণু লুকায় আছে। তোমরা যারা কৃষিকাজের সাথে জড়িত তারা জানবা যে ফসলের সবচেয়ে গুরুত্বপূর্ণ, খেতে ফসল ভালো হওয়ার এক নাম্বার শর্ত হলো বীজ খুব ভালো হতে হবে। তোমার যদি বীজের মধ্যে জীবাণু থাকে, তুমি যতই পরিশ্রম করো তোমার ফসল ভালো হবে না। তো ধরো তুমি ওই এলাকাতে ভালো বীজ পাচ্ছই না, তুমি তখন কি করবা? টিস্যু কালচার করে 1 লক্ষ চারা তৈরি করবা, সেই চারাটা ডিরেক্ট গাছের জমিতে লাগাবা। এটাই বলছে আলু, আখ রোগমুক্ত চারা তৈরি করা যায়। বুঝতে পেরেছি? 1 নম্বর পয়েন্ট আবার 3 নম্বরে দিয়েছে, যে সকল উদ্ভিদের বীজ উৎপাদন করা সম্ভব হয় না তাদের ক্ষেত্রে টিস্যু কালচার। আবুল হাসান স্যারকে বলা উচিত যে ভাই 1 নম্বরে 3 নম্বর পয়েন্ট হুবহু একই, এই পয়েন্টটা লিখলেও যা, না লিখলেও চা। তারপরে দেখো কিছু উদ্ভিদ আছে যারা দুনিয়া থেকে হারায় যাচ্ছে, বিলুপ্ত প্রায় উদ্ভিদ। ধরো তুমি আফ্রিকার অ্যামাজন জঙ্গলে গেলা, একটা প্রচন্ড সুন্দর গাছ, কিন্তু এইটাই ওই জঙ্গলের লাস্ট গাছ। তুমি কি করবা? ওই গাছের বেশ কিছু টিস্যু তুমি নিয়ে নিবা, পরবর্তীতে ল্যাবের মধ্যে তুমি ওই গাছের 1 লক্ষ চারা তৈরি করবা, ওই গাছটার কিন্তু বংশটা বেঁচে গেল। এটাই বলেছে। এগুলো জটিল কোনো পড়া না। জটিল পড়া এই জায়গায় তাকায় দেখো, ভ্রূণ কালচার, প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। শব্দটার দিকে তাকাও, ভ্রূণ কালচার। ভ্রূণ মানে কি ভাই? ভ্রূণ কালচার শুক্রাণু এবং ডিম্বাণু মিলে তৈরি করে জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তীতে তৈরি হয় ভ্রূণ। তুমি একটা ভালো মানের ভ্রূণ থেকে সেই ভ্রূণটাকেই তুমি আরো কালচার করলা। খেয়াল করো, একটা ভ্রূণ থেকে একটা গাছ হবে, একটা ভ্রূণ থেকে একটা গাছ হয়, কারণ একটা ভ্রূণ থেকে তো একটাই মানুষ হওয়ার কথা, একটা ভ্রূণ থেকে একটাই গাছ হওয়ার কথা। কিন্তু তুমি যদি ভ্রূণটাকে কালচার করে ফেলো ভাই, এখান থেকে লক্ষ লক্ষ চারা তৈরি হবে, লক্ষ লক্ষ চারা। উন্নত মানের তুমি যদি একটা ভ্রূণ পেয়ে যাও, সেই ভ্রূণটা তুমি কালচার করার মাধ্যমে লক্ষ লক্ষ চারা তৈরি করতে পারো। এইটাই তো টিস্যু কালচার পদ্ধতির প্রয়োগ। দেখো এই লাইনটাই বলা হয়েছে, বুঝাতে পারলাম? এইটাই লিখে ফেলবা, 2 লাইন লিখবা, 1 লাইন লিখবা, ডাজন্ট ম্যাটার। এইটা পরীক্ষা আলাদা করে আসবে, অনেকবার এমসিকিউ আসছে, ভালো মতো তাকাও। সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে, সংকর উদ্ভিদ, প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান যুগটাই হলো হাইব্রিডের যুগ। দুনিয়ার সবকিছুতে শুধু হাইব্রিড আর হাইব্রিড। ভাই আমি নিজেই যখন ছোট ছিলাম, সাগর কলার সাইজ ছিল এইটুকু। এখন আমি যখন নিজে সাগর কলা কিনতে যাই বাজারে, সাগর কলার সাইজ এত বড়, চিন্তা করা যায়? আমি ছোটবেলায় যখন বেগুন দেখতাম, বেগুনের সাইজ ছিল এতটুকু। আমি যখন এখন বাজার করতে যাই, বেগুনের সাইজ এত বড়। ছোটবেলায় যখন আমি খেতে দেখতাম, ফুলকপির সাইজ ছিল এতটুকু। আজকে যখন আমি বাজার করতে যাই 2025 সালে, এক একটা ফুলকপি কিনতেছি নাকি ফুলকপির বস্তা কিনতেছি, এত বড় বড় ফুলকপি। তোমরা দেখছো বাজারে? এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হাইব্রিড। হাইব্রিড মানে সংকর। তো হাইব্রিড একটা প্রযুক্তি, সেই প্রযুক্তিতেও তুমি টিস্যু কালচারকে কাজে লাগাতে পারো। বুঝতে পেরেছি? সেটাতেও তুমি কাজে লাগাতে পারো। তো দুনিয়াতে বর্তমান দুনিয়ার বেশিরভাগ ফসলই কিন্তু হাইব্রিড। তুমি যা খাচ্ছ বেশিরভাগই হাইব্রিড ফসল। এই যে হল্যান্ডের আলু, বিশাল বিশাল আলু, এত বড় বড় আলু, একটা আলু 1 কেজি সাইজ, হাফ কেজি সাইজ, এরকম আলু আছে। তো এই আলুগুলো সব হাইব্রিড। 2-3টা উন্নত মানের প্রজাতিকে একসাথে করে এইরকম হাইব্রিড করা হয়েছে, তাই না? সবই হাইব্রিড। তো যাই হোক, এই হাইব্রিড গুলার অপর নাম সংকর।
হাইব্রিড মানে কি? সংকর। তো ওইগুলা এক ধরনের হাইব্রিড। আমি এতক্ষণ যে হাইব্রিড গুলোর কথা বললাম এগুলো এক ধরনের হাইব্রিড। আরো এক ধরনের হাইব্রিড হয়, কিরকম জানো? তুমি গাছের হাইব্রিড করলা, ফসলটার না, গাছটাকেই তুমি বদলাই ফেললা। কিরকম? তুমি আলু গাছ আর টমেটো গাছ এই দুইটাকে তুমি সংকর করে দিলা, ফলে আলুর নাম পটেটো, টমেটো গাছের নাম টমাটো, ফলে নতুন যে গাছটা তৈরি হইল ভাই রে ভাই, এই গাছের নাম হয়ে গেল পোমাটো। ভাই এটা একটা আলাদা গাছ, পোমাটো একটা আলাদা গাছ। যেই গাছে, এই হলো মাটি, যেই গাছে মাটির নিচে হবে আলু আর মাটির উপরে হবে টমেটো, ভাই একই গাছে নিচে আলু উপরে টমেটো, এই অদ্ভুত জিনিসের নাম পোমাটো। তোমরা ভাবতে পারো ভাই এটা কি থিওরি, মানে এটা কি বানানো সম্ভব নাকি ভবিষ্যতে বানানো হবে? উত্তরটা হলো নো, মানে না, মুরগি তোমার মা। দুনিয়াতে অলরেডি এই গাছ আছে, বিজ্ঞান কোথায় চলে গেছে দেখো, পোমাটো ট্রি। ভাই রে ভাই, বুদ্ধিটা দেখো খালি, বুদ্ধির ঢেকি। এই দেখো একই গাছের মধ্যে মাটির নিচে আলু, উপরের দিকে টমেটো। তোরা কি দেখতে পাচ্ছিস? তোরা কি এখনো জেগে আছিস না ঘুমিয়ে গেলি? দেখতে পাচ্ছিস? কি দারুণ তাই না? আরো দেখ, ভাবা যায়। ওরে ওরে ওরে, মাটির নিচে আলু, উপরের দিকে টমেটো। কৃষকের মাথা তো পুরো পাগলা হয়ে যাবে যে ভাই কি হয়ে গেল। দিস ইজ হাইব্রিড, এটা নেক্সট লেভেল হাইব্রিড। একটাই ফসল চাষ করবা, এক গাছে দুই রকম জিনিস, একই অঙ্গে কত রূপ। চিন্তা করছিস? লেভেলটা বুঝলি ভাইয়া? তুই ভাববি এটা টমেটো গাছ, কিন্তু মাটি খুঁড়ে দেখবে নিচে আলু। ভাই রে ভাই, কেমনে রে ভাই? ইউটিউবে সার্চ দিয়ে দেখিস পটেটো প্লাস টমেটো, দিস ইজ পোম্যাটো। মেডিকেল ভর্তি পরীক্ষা 2023 সালে এই প্রশ্নটা এসেছে, পটেটো এবং টমেটোর মিশ্রণে কোন হাইব্রিড তৈরি হয়? কমেন্টে জানাও, পটেটো এবং টমেটোর মিশ্রণে কোন ফিউশন উদ্ভিদ তৈরি হয়? সবাই নামটা কমেন্ট করো যাতে ভুল না হয়, সবাই নামটা কমেন্ট করো যাতে ভুল না হয়। কমেন্ট করো টমেটো। দেখছিস দুনিয়াটা কোথায় চলে গেল? ভাই রে ভাই, দেখছো এই লোকটা মাটির তলা থেকে আলু এবং এই যে মিশ্রণটা, এখন ভাইয়া এই মিশ্রণটা নিয়ে অনেক কথা বলা আছে বইয়ে। এখানে কি করা হয় তুমি আমি সবাই জানি। ধরো এইটা একটা আলুর কোষ, এটা আলুর কোষ, এটা আলুর নিউক্লিয়াস, এইটা টমেটোর কোষ, এটা টমেটোর নিউক্লিয়াস। একটা স্পেশাল টাইপের মিশ্রণ আছে, যেই মিশ্রণে ভাইয়া এই নিউক্লিয়াসটাকে বাইরে নিয়ে আসা হয়, নিউক্লিয়াসটাকে বাইরে নিয়ে আসা হয়, নিউক্লিয়াসটাকে সরায় ফেলা হয়। শুধুমাত্র নিউক্লিয়াস ছাড়া বাকি যে সাইটোপ্লাজমটা আছে, এই সাইটোপ্লাজমটার মিশ্রণ ঘটানো হয়। আলুর সাইটোপ্লাজম এবং টমেটো কোষের সাইটোপ্লাজমকে একসাথে মিশায় দেওয়া হয়, নিউক্লিয়াসটাকে আলাদা করে এই ধরনের সংকরকে বলা হয় হাইব্রিড। সাইটোপ্লাজমের হাইব্রিড সংক্ষেপে বলে সাইব্রিড। যেখানে শুধুমাত্র সাইটোপ্লাজমকে মিশিয়ে একটা হাইব্রিড তৈরি করা হয়, সেটার নাম সাইব্রিড। পোমাটো এরকম একটা হাইব্রিড। তাহলে সাইটোপ্লাজমের হাইব্রিড এগুলো খেতে কেমন? আমরা জিনে মাশরুম কিভাবে তৈরি করতে পারবো? জিনে মাশরুম, মাশরুম ভাইকে জাস্ট 2টা বিয়ে করাই দিবে একসাথে, তাহলে মাশরুম জিনে মাশরুমে পরিণত হবে। 2 বউয়ের ক্যাচাল সহ্য করতে করতে মাশরুম জিন হিসাবে আত্মপ্রকাশ করতে বাধ্য হবে।
তাহলে কি সুন্দর পড়া, এখান থেকে এটাই এমসিকিউ আসবে। তাকাও, প্রোটোপ্লাস্টের মিলনের ফলে দুইটা সাইটোপ্লাজমের মিলন ঘটে, নিউক্লিয়াসের মিলন কিন্তু ঘটে না। যদি দুইটা সাইটোপ্লাজমের মিলন ঘটানো হয় এটাকে বলা হয় হাইব্রিড। এইটা একটা বিশেষ ঘটনা, দেখতে পাচ্ছ? আলু এবং টমেটোর মাধ্যমে এরকম হাইব্রিড উদ্ভিদ তৈরি করা হয়েছে যেটার নাম পমেটো। এই কয়েকটা কথা লিখবা। এটা এমন একটা হাইব্রিড প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় ক্রোমোজোম, ডিএনএ, নিউক্লিয়াসকে সরায় রাখা হয়, শুধুমাত্র প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের জিনিসগুলোকে একসাথে মিশ্রণ করা হয়, একসাথে মিশিয়ে একটা স্পেশাল জিনিস তৈরি করা হয়। ছবি এঁকে দিবি একটা টমেটোর, নিচে আলু উপরে টমেটো, লাল কালার করে দিবি, আলুটাকে গোলাপি কালার করে দিবি, আমার ছোট বোনেরই বান্ধবীটার মতো। স্যারের মন খুশি হয়ে যাবে, কারণ এমনও হতে পারে ওই স্যার হয়তো বা এরকম ছবি দেখেনি, তুই ওকে দেখাই দে পরীক্ষার হলে। ঠিক আছে, ওকে। তাহলে কি সুন্দর এইটা লিখবা। এই প্রক্রিয়াতেও হয়তোবা তোমার এই টিস্যু কালচারের সাহায্য নেওয়া হয়। এই প্রক্রিয়াতে টিস্যু কালচারের সাহায্য নেওয়া হয়। এইরকম একটা ঘটানোর পর, এরকম একটা কোষ তৈরি করার পর সেই কোষটাকে টিস্যু কালচারের মাধ্যমে একটা কোষ থেকে অনেকগুলো কোষ বানানো হয়। অনেকগুলো কোষ বানানোর পর সেটা থেকেই একটা গাছ তৈরি হয়। বোঝা থেকে পারলাম? মানে এই পদ্ধতিতে কিভাবে টিস্যু কালচার করা হয়, ওখান থেকে একটা কোষ নিল, এখান থেকে একটা কোষ, দুটাকে মিক্স করলো, মিক্স করে তারপর সেটাকে কালচার মিডিয়ামে দিয়ে দিল, সেখান থেকে একটা গাছ তৈরি হলো। টিস্যু কালচার এইভাবে সাহায্য করে। এই আর তো মাত্র 5 মিনিট আছে। আমি যে বিল্ডিং এ ক্লাস নিচ্ছি এই বিল্ডিং এ লিফট বন্ধ হয়ে যাবে, দ্রুত শেষ করতে হবে। 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে। মেরিস্টেম কালচার 5 মিনিটই পড়াবো আজকে, লিফট দিয়ে আমি নামতে চাই। মন দিয়ে শোনো, যতটুকু শেষ হবে না নেক্সট ক্লাসে শেষ করবো এই চ্যাপ্টার, চিন্তার কোনো কারণ নাই। তোমরা কি আমার সাথে আছো ভাইরা আমার? তোমাদের আমার উপরে বিশ্বাস আছে? বিশ্বাস আছে? নাই? এই বেটারা, ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা আরো দু একটা পয়েন্ট পড়ি। যে পয়েন্টটা আমি আজকে আলোচনা করতে পারবো না সেই পয়েন্টটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা শেষ করে দিয়ে তারপরে ডিএনএ প্রযুক্তি চ্যাপ্টারটা খুব বড় না, আমরা মেইন পড়া অলরেডি পড়ে ফেলেছি। এখানে তাকায় দেখো, মেরিস্টেম কালচার। মেরিস্টেম মানে ভাজক টিস্যু। মেরিস্টেম কথাটা খুব ইম্পর্টেন্ট। মেরিস্টেম মানে ভাজক টিস্যু। হ্যাঁ, মেরিস্টেম শব্দের অর্থ ভাজক টিস্যু। ভাজক টিস্যু সাধারণত রোগমুক্ত হয়, এদের শরীরে জীবাণু থাকে না। ভাজক টিস্যু সাধারণত রোগমুক্ত হয়। তুমি যদি রোগমুক্ত চারা তৈরি করতে চাও তখন ভাজক টিস্যুকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তাহলে দেখো, মেরিস্টেম কালচার মানে টিস্যু কালচার। এই টিস্যু কালচারের মাধ্যমে রোগ জীবাণু থাকে না, এর মাধ্যমে সাধারণত রোগমুক্ত গাছ তৈরি করা হয়। এই পয়েন্টে লিখবা, রোগমুক্ত চারা তৈরি করার জন্য ভাজক টিস্যু কালচার বা মেরিস্টেম কালচার করা হয়। টিস্যু কালচারের মাধ্যমে অল্প সময়ে অনেক চারা বানানো যায়, এটাতে বোঝাবুঝির কিছু নাই, তুমি চাইলেই এটা লিখে ফেলতে পারবা। আচ্ছা, এইবার এই লাইনটার দিকে তাকাও। এখান থেকে আসলে কিছুটা পড়তে কিছুটা সময় লাগবে, যেহেতু আমি আগেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে আমি 11:50 পর্যন্ত ক্লাস নিব। তা আমি আমার কথাটাই রাখতে চাই, আমি 11টা পর্যন্ত ক্লাস নিব। নেক্সট দিন এই 2টা পয়েন্ট এখান থেকে বুঝাই দিব। কিন্তু যতটুকু টিস্যু কালচার বুঝালাম ব্রেনের মধ্যে ঢুকছে না? এইটুকু নোট আমাকে গ্রুপে সাবমিট করে দিবা। ব্রেনের মধ্যে ঢুকছে তো পড়াটা? ইনশাআল্লাহ ভাই লয়াল আমাদের জন্য। জি জি জি। তো আমরা নেক্সট যে ক্লাসটা, সেই ক্লাসে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, এবং আমার মনে হয় নেক্সট ক্লাসটা বোধহয় একটু দেরিতে, কয়েকদিন পর। আমার মনে হয় একটু রেখে দেওয়াটা বেশি ভালো হবে, তাহলে পুরো জিনিসটাকে রিক্যাপ করা যাবে। না হলে তুমি অলরেডি সব ভুলে গেছো বা ভুলে যাবা, নেক্সট ক্লাস আস্তে আস্তে সব ভুলে যাবা। আমি যদি দেখতে পারি যে নেক্সট ক্লাস কবে আমার, লেট মি সি, তোমাদের সাথে আমার দেখা হবে কয়েকদিন পরে। এই কয়েকদিন পরে নাকি 5 মার্চ? কবে আমার ক্লাস, কবে বলতো? আমার নেক্সট ক্লাস কবে বলতো?
তোরা আমাকে বল আমার নেক্সট ক্লাস কবে? হ্যাঁ হ্যাঁ, তোদের সাথে আমার নেক্সট ক্লাস 10 তারিখে, 10 তারিখ। ইয়েস, তোরা তো সব জানিস। ইয়েস, তাহলে মাঝে একটা 7 দিনের বিরহ, এই বিরহে 7 দিনের বিরহে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, যারা মেডিকেল পরীক্ষা দিবি, আজকে থেকে ক্লাস শুরু হয়ে গেল। দরবেশ বাবার ক্লাসের মাধ্যমে আজকে থেকে ক্লাস শুরু হয়েছে। এই 7 দিনে মেডিকেলের ক্লাস 3টা করে ফেলো। চলন অঙ্গ চালনা চ্যাপ্টারটার উপরে বললাম তো, দরবেশ বাবার উপরে 2-1 জন আছে যারা দরবেশ বাবার মতোই ভালো পড়াতে পারবে। এছাড়া দরবেশ বাবার উপরে এই ক্লাস কোথাও হবে না। চলন অঙ্গ চালানোর উপরে তুমি বস হয়ে যাবা দরবেশ বাবার ক্লাসটা করলে। ক্লাসটাকে আমরা পাবলিকও করে দিব। যারা মেডিকেল ব্যাচে যুক্ত হতে চাও সবাই যুক্ত হয়ে যেও। যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাও, আমি তোমাকে বড় ভাই হিসেবে হুজুর হয়ে গ্যারান্টি দিলাম, যা আছে অনলাইন অফলাইন আমরা তোমার জন্য সর্বোচ্চ বেস্ট সার্ভিসটা দিব। দিস ইজ গনা বি দ্য বেস্ট। আজকে দিয়ে ক্লাস শুরু হয়ে গেল। তোমাদের সাথে 10 মার্চ দেখা হবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির আলোচনা নিয়ে এবং টিস্যু কালচারের শেষের টুকু নিয়ে। কেন? কারণ তাহলে পুরোটাই একবার রিক্যাপ করা হয়ে যাবে। ও ভাই বোনেরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আজকে যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটা কালকেই আমরা পাবলিক করে দিব। সবাই ভালো থাকো। লিফট অফ হয়ে যাচ্ছে, আমাকে হেঁটে হেঁটে নামতে হবে না। বাই।